আদনান গাড়ি থেকে নেমে হাত বাড়িয়ে জিন্স টপস পরা এক মেয়েকে বের করে নিয়ে আসে। 4 বছর ধরে দেখা শালুকের দু চোখ ভর্তি স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে আর এক মুহূর্ত সময় লাগলো না। সেই মুহূর্ত আদনান ভাই, শাহরুখের আদনান ভাইয়ের পাশে এই কে? এরকম হওয়া তো কথা ছিল না। অথচ আদনান ভাই আসবে বলে শালুক আজ লাল শাড়ি পরেছে। আদনান ভাইকে তাকে বলেছিল শাড়িতে শালুককে একেবারে বউ বউ লাগে। তিনি যেদিন দেশে আসবেন শালুক যেন একটা লাল শাড়ি পরে সেদিন। আদনান সবার সাথে বিদেশিনীর পরিচয় করিয়ে দিচ্ছে। শালুকের সামনে এসে বলল, মিট মাই লাভলি লিটল সিস্টার। শালুক, এই তোর ভাবি আশা। যদিও ওর নাম হার্দিকা, তবে আমি ওকে ভালোবেসে আশা বলে ডাকি। ওর বিদেশি নাম তো সবাই ঠিক করে বলতেও পারবে না। হার্দিকা নামের অর্থ কি জানিস? অর্থ হচ্ছে প্রেমে ভরা একটি হৃদয়। আর তুই তো আরও আগে ওর নাম ভুল উচ্চারণ করবি। এমনিতেই তো সারা বছর অঙ্ক আর ইংরেজিতে ডাব্বা মারিস। একদমই কথাগুলো বলল আদনান। আদনানের কথা শুনে সবাই হেসে উঠল। লজ্জায় অপমানে শালুকের দু কান লাল হয়ে গেল। শালুক তাকিয়ে আছে তার নিজের বাবা মা ভাই বোনও হাসছে সবার সাথে তাল মালিয়ে। এক মুহূর্ত দাঁড়ালো না শালুক সেখানে আর। এক সুটের ছাদের ছোট্ট খুপড়ি ঘরে গিয়ে লুকোলো। ভিতর থেকে কে যেন বিদ্রোহ শুরু করেছে। বারবার বলছে, আদনান তোকে ঠকিয়েছে শালুক, তুই ঠকে গেছিস। শালুকদের বিশাল বাড়িটি 3.5 তলা। একতলায় 15টা করে রুম। দোতলার চাঁদের অর্ধেক জুড়ে রয়েছে বিভিন্ন ফল ফুলের গাছ, দোলনা, বসার জন্য বেঞ্চি। তার একপাশে 2টা রুমও আছে, আর অন্যদিকে আছে ছোট একটা খুপড়ি। খুপড়ি আর 2টা রুমের মাঝখানে বিশাল খালি জায়গা। খুপড়িটা শালুকের একান্ত ব্যক্তিগত। খুপড়ি ঘরের নীল দরজায় কালো মার্কার পেন দিয়ে বড় বড় অক্ষরে লেখা, শালুকের রাজ্যে আপনাকে স্বাগতম। ভিতরে ঢুকে শালুক শাড়িটি খুলে ফেলল। সালোয়ার কামিজ পরে একটা কাঁচি নিয়ে শাড়িটি অসংখ্য টুকরো করে কেটে ফেলে। ক্লাস 10-এ পড়ুয়া শালুকের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে তার চেয়ে বেশি অসহায় আর অন্য কেউ নেই। একপাল বাচ্চার মধ্যে বড় হওয়া শালুক খুব ছোটবেলায় টের পেল আদনান ভাই নামক মানুষটাকে তার ভীষণ ভালো লাগে। আদনান ভাই শালুকের নাম ধরে ডাকলে শালুকের ভীষণ লজ্জা লাগত। এ ভালো লাগা কি শালুক জন্ম দিয়েছে? মোটেও না। আদনান ভাই যেদিন থেকে ওকে হেসে হেসে বলতো, এই ফেলটুর শালুককে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না, সেদিন থেকে শালুক লজ্জা পেত। সে লজ্জা ধীরে ধীরে ভালো লাগা থেকে ভালোবাসায় রূপ নিল। সবাই তাকে আদনানের বউ বলেই খেপাত। সেই ছোট বয়সে শালুক ধরে নিয়েছিল আদনান ভাই তার একান্ত ব্যক্তিগত মানুষ। সে ধারণা আরও পোক্ত হলো আদনান ভাই বিদেশ যাওয়ার পর। শালুক যখন ক্লাস 8-এ উঠল, আদনান ভাই তো সেদিন তাকে বলেছিল, জেএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে শালুক, আমার বাচ্চারা নয়তো তোকে ফেলটুস মা বলে খেপাবে। সেদিন আদনান ভাইয়ের কথা শুনে শালুক কল কেটে দিয়েছে। এই লোকটা এত লজ্জা দিয়ে কথা বলতে পারে? সে মানুষের পাশে আজ অন্য মেয়ে দাঁড়িয়ে আছে। ঋদ্ধিকা না ফারদিকা নামের একটা মেয়েকে নিয়ে এলো আদনান ভাই। শালুকের কেমন দম বন্ধ লাগছে। অনুভূতিতে আজ সবচেয়ে বড় আঘাত লেগেছে। কিশোরী মনের প্রলয়ঙ্কারী ভালোবাসা আদনান বুঝতে পারল না। বিছানায় উপুর হয়ে শুয়ে শালুক অজরে কাঁদল। শালুকের সেই কান্নার একমাত্র সাক্ষী ছিল নীলাকাশ। এই নীলাকাশ সব কিছুরই সাক্ষী। সেদিন ওই আকাশ সাক্ষী ছিল যেদিন আদনান ভাই তাকে বলেছিল, আমার শালুকটা কত বড় হয়ে গেছে কে জানে, চুমু খাওয়ার মতো বড় হয়েছে কি। বৈশাখ মাস শুরু হয়েছে। হঠাৎ করে নীল আকাশ কালো হয়ে গেল। শালুকের অশান্ত মনের মতো আকাশটাও মুহূর্তে অশান্ত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে জমজমিয়ে বৃষ্টি নামল। শালুক বৃষ্টিতে ভিজতে পারে না। বৃষ্টির পানিতে ওর অ্যালার্জি আছে। জানালার কাছের একপাশে দাঁড়িয়ে শালুক চোখের জল বিসর্জন দিচ্ছে। আর তার ব্যথায় হৃদয়ে আকাশও সমান তারে বর্ষণ চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই শালুক দেখতে পেল আদনান ভাই মেয়েটার হাত ধরে ছাদে চলে এসেছে। দুজন মিলে হাত ধরাধরি করে বৃষ্টিতে ভিজছে। শালুকের বুকের ভিতর আগুন জ্বলে উঠল। হার্দিকা না ফারদিকা, মেয়েটার রিবন্ডিং করা সোজা তারের মতো চুলগুলো লাফালাফি করার কারণে মুখে এসে পেঁচিয়ে গেছে। জানালার ওপাশ থেকে শালুক দেখল আদনান ভাই পরম যতনে মেয়েটার চুল সরিয়ে দিচ্ছে মুখ থেকে। খিলখিল করে হেসে মেয়েটা তার মাথা নাড়াচ্ছে। তার কাঁধ সমান চুল আদনানের মুখে গিয়ে লাগছে। মুগ্ধ হয়ে আদনান তা দেখছে। মেয়েটা টুপ করে আদনানের গালে একটা চুমু খেলো। শালুকের যে কি প্রচণ্ড রাগ হলো। জানালার পর্দা টেনে দিয়ে কোমর সমান লম্বা চুলগুলো শালুক কাছে দিয়ে কেটে একেবারে গাঢ় অবধি নিয়ে এলো। তারপর এক অজানা শোকে মাথার চুল খামছে ধরেই কাঁদতে লাগলো। আদনান ভাই অন্য কারো, এটা শালুক মানতেই পারছে না কিছুতেই। এই ধ্রুব সত্যিটা কেন শালুককে সহ্য হচ্ছে না, শালুক সেটা জানে না।
বৃষ্টি থামলো 2টা বাজার একটু আগে। শালুক তখনও ফুঁফিয়ে কাঁদছে। এত কষ্ট হচ্ছে কেন তার? নিজের কান্না কিছুতেই শালুক সামলাতে পারছে না। মতির মা এসে শালুকের খুপড়ির দরজায় ধুমধাম কিল মারতে লাগলো। তারপর চিৎকার করে ডেকে বলল, সবাই খাইতে বইছে, বড় চাচাই আপনারে ডাকে, তাড়াতাড়ি আইতে কইছে, নয়তো ছোট আম্মা কইছে ঝাড়ু নিয়ে আসবো আপনার জন্য। বিদেশি ভাবির সামনে কি একটা বেজ্জতি হইবে না পা? আসেন তাড়াতাড়ি। বিদেশি ভাবি? শালুক করুণ হাসলো শব্দ দুটো শুনে। ভাবি? বাহ! মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে শালুক মতিমার সাথে নিচে নেমে এলো নিচতলায়। বিশাল ডাইনিং টেবিলে 25টা চেয়ার। শালুকদের যৌথ পরিবার। বাবারা 3 ভাই, তাদের ছেলে মেয়ে, দাদা দাদি, বিধবা বড় ফুফু আর তার ছেলে মেয়ে নিয়ে বিশাল বড় সংসার তাদের। শালুক যেতেই আশা বলল, তুমি আমার পাশে বসো শালুক। বিরক্তিতে ব্রু কুঁচকে শালুক সরে গেল। বড় চাচার পাশের চেয়ার খালি ছিল, শালুক সেখানে গিয়ে বসল। মেয়েটার মুখে বাংলা কথা শুনে শালুক কিছুটা আশ্চর্য হয়েছে। টেবিলে আজ বিভিন্ন পদের খাবার সাজানো, সব কিছু আদনান আসবে বলে উপলক্ষে করা। শালুকের একবার ইচ্ছে হলো টেবিলে থাকা সব খাবার ছড়ে ফেলে দিতে। সাহসের অভাবে শালুক সেটা পারল না। তবে অভিমান করে একটা কাজ করলো, নিজের অতি প্রিয় খাবারগুলোও খেলো না। ডাল আর করলাবাজি দিয়ে মেখে মেখে ভাত খেতে লাগলো। 1 লোকমা ভাত খায় আর 1 গ্লাস পানি খায়। শেষ পর্যন্ত দেখা গেল প্লেটে অর্ধেক ভাত রয়ে গেছে, কিন্তু শালুকের পেটে আর কোনো জায়গা নেই। শালুকের মা হাসনা সবাইকে খাবার সার্ভ করছেন। হঠাৎ করে তার নজর গেল মেয়ের দিকে। করলা দেখলে যে মেয়ে নাক ছিটকায় সে কিনা করলা দিয়ে ভাত খাচ্ছে, অথচ কলিজা বোনা, চিংড়ি ভাজা, ইলিশ মাছের ডিমের পাতুরি এসব তার পছন্দে রয়েছে, তার সামনেই রয়েছে। হাসনা মেয়ের দিকে এগিয়ে গিয়ে বললেন, কি ব্যাপার শালুক, এসব কি? কি দিয়ে ভাত খাচ্ছিস তুই? শালুক মাথা নিচু করে বলল, খেতে ইচ্ছে করছে না মা, করলা তো কখনোই খাই না, তাই আজ একটু চেখে দেখলাম কেমন লাগে। হাসনা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকালো। শালুক কিছু বলার আগে আদনান বলল, ইলিশ মাছের ডিমের পাতুরিটা বাটিটা এদিকে দাও তো চাচি। আশার আবার মাছের ডিম ভীষণ ফেভারিট। হাসনা মেয়ের পাশ থেকে সরে আশার কাছে এলেন। শালুক ততক্ষণে উঠে চলে যায়। নিজের রুমে গিয়ে বসে রইল ঘূর্ণীয়মান ফ্যানের দিকে তাকিয়ে। খাওয়ার পর শাপলা এলো শালুকের রুমে। শালুকের বড় বোন শাপলা বিছানার উপর পা তুলে বসে বলল, কি হয়েছে শালুক, এমন মনমরা হয়ে বসে আছিস কেন? শালুক চোখে জল আড়াল করেই বলল, ভালো লাগছে না আপা। শাপলা মুচকি হেসে বলল, কষ্ট হচ্ছে তাই না শালুক? আশাকে দেখে কষ্ট পাচ্ছিস? শুন শালুক, আদনান ভাই মানুষটাই এরকম, সবার মনকে ক্ষতবিক্ষত করে দেওয়াই ওস্তাদ। তুই জানিস না শালুক, মেয়েদের মন ভাঙায় আদনান ভাইয়ের জুড়ি মেলা ভার। বড় ফুফুর মেয়ে নয়না আপা আদনান ভাইকে যে কি পরিমাণ ভালোবাসত, আদনান ভাই তাতেও সায় দিত। সে হচ্ছে ধরি মাছ নাচুই পানি টাইপের লোক। ওনার কথা মাথা থেকে জেড়ে ফেলে দে শালুক। শালুক দাঁত দিয়ে নখ কামড়াতে লাগলো। শাপলা একটু সময় থেমে বলল, আশাকে জানিস শালুক? আদনান ভাইয়ের খালাতো বোন। বড় চাচি সবসময় দেখিস না গল্প করে, ওনার এক বোন আমেরিকায় থাকে। এটা নিয়ে আশা ওনার সেই বোনের মেয়ে। আশাকে বিয়ে করলে আদনান ভাইয়ের লাইফ সেটেল হয়ে যাবে। তাছাড়া আশা তার বাবা মায়ের একমাত্র মেয়ে। বুঝিসই তো চাচা চাচি কেন এত আদর যত্ন করছে। রাজত্ব রাজকন্যা দুটোই পাবে আদনান ভাই, সেখানে তুই কি শালুক, তোর কি কোনো অস্তিত্ব আছে? শালুকের দুচোখ আবারও অশ্রু সজল হয়ে গেল। শাপলা বোনকে টেনে নিল। শব্দ করে কান্না না করলেও শালুক টের পেল আপাও কাঁদছে তার সাথে। বিকেলে চায়ের আসরে সবাইকে ডাকা হলো। আদনান সবার জন্য কি উপহার এনেছে তা দিবে সবাইকে। অনিচ্ছা সত্ত্বেও শালুককে যেতে হলো, নয়তো মায়ের হাতের মার সব পিঠের উপর দিয়ে যাবে। বাবা চাচাদের জন্য আদনান ব্র্যান্ডের গড়ি নিয়ে আসলো। মা চাচি ফুফুদের জন্য সেম ডিজাইনের শাড়ি, ছেলেদের জন্য বিভিন্ন রঙের টি শার্ট, মেয়েদের জন্য মেকআপ কসমেটিক্স আইটেম। দাদার জন্য আনলো কয়েকটা ব্যথানাশক বাম, শীতের চাদর। দাদির জন্য চাদর, রূপোর কাজ করা একটা পানের বাটি। মতির মায়ের জন্য শাড়ি আনলো। সবার শেষে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর বের করে শালুককে দিয়ে বলল, এটা তোর জন্য, অঙ্কে যাতে ফেল না করিস তার জন্যই ক্যালকুলেটর, একেবারে অরিজিনাল। দাম কত জানিস এর? বারবার ফেল করার কথা তোলায় রাগ করে শালুক ক্যালকুলেটর আদনানের কোলের উপর ছুঁড়ে মেলেই উপরে চলে যায়। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় শুনতে পেল আদনান হেসে হেসে বলছে, ফেলটুস আবার কেমন রাগ দেখায়, এর রাগ ফেলটু মেয়েদের মানায় না। শালুকের এত লজ্জা লাগলো এসব কথা শুনে, কিছু বলতে পারল না। মনে মনে শপথ নিল সেও ভালো করে পড়ালেখা করে সবাইকে দেখিয়ে দিবে। আদনান আসার খবর পেয়ে নয়না রাতে শ্বশুরবাড়ি থেকে চলে এলো। আদনান তখন আশার হাত ধরে বাড়ির বাহিরে বাগানে হাসছে।
1 বছরের মেয়ে নিধিকে কোলে নিয়ে নয়না আদনানের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর হেসে বলল, কেমন আছো আদনান ভাই? নয়নাকে দেখে আদনান বুক দেখার মতো চমকে গেল। নয়নাকে এ মুহূর্তে আদনান অ্যাকসেপ্ট করেনি। নয়নার চ্যাপ্টার আমেরিকায় পা দেওয়ার সাথে সাথে আদনান ক্লোজ করে দিয়েছে। শুকনো হেসে আদনান বলল, ভালো আছি নয়না, তুই কেমন আছিস? এই কে, তোর মেয়ে? খুব কিউট তো। নয়না বাঁকা হেসেই বলল, কিউট তো হবেই, আমি তো পশা, মেয়ের বাবাও তো পশা, এই জন্য আমার নিধিও এত কিউট। নিধির নাম শুনে আদনানের বুক কেঁপে উঠল। নয়নার সাথে প্রেম থাকাকালীন আদনান বলেছিল তাদের মেয়ে হলে নাম রাখবে নিধি, আর ছেলে হলে নাম রাখবে নিদ্র। নয়না সেটা মনে রেখেছে দেখে আদনান লজ্জিত হলো। আশাকে সেটা বুঝতে না দিয়ে সহজ গলায় বলল, ও আমার ফুফাতো বোন নয়না। আশা হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো নয়নার সাথে। নয়নার বুকে এক অজানা ব্যথা শুরু হলো। এই ব্যথা সে গত 3 বছর ধরেও বুকে মাটি চাপা দিয়ে রেখেছে। আদনান আশার হাত ধরে বলল, চলো বাসায় যাই, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, নাস্তা করবে চলো। নয়না মেয়েকে কোলে নিয়ে আদনানের গমনের পথে তাকিয়ে রইল। তারপর বিড়বিড় করে বলল, প্রতারক। শালুক সিদ্ধান্ত নিল ওই হার্দিকাকে ও আশা বলে ডাকবে না, হার্দিকেও বলবে না, ও তাকে ফার্দিকা বলে ডাকবে। রাতে খাওয়ার সময় শালুক বসলো না প্রথম ব্যাচে। শালুকদের বাড়িতে মা, চাচি, পুফু, দাদি এরা সবাই পরের বেচে বসে। শালুকের ওই ফার্দিকাকে সহ্য হচ্ছে না কিছুতেই। খেতে বসে আদনান ভাইয়ের করা আদিক্ষেতা দেখলে শালুকের ইচ্ছে করবে কাছের গ্লাস ছুঁড়ে পার্দিকার মাথায় পাঠিয়ে দিতে। তবে একটা নাটক দেখার লোভও শালুক সামলাতে পারল না। নয়না আপার সামনে আদনান ভাই কীভাবে ফার্দিয়াকে যত্ন করে খাওয়ায় তাই দেখার ইচ্ছে। শালুক স্টাডি রুম থেকে একটা চেয়ার টেনে নিয়ে ফ্রিজের পাশে বসলো। ফ্রিজ আর ডাইনিং টেবিলের দূরত্ব 10-12 হাত। নয়না বসেছে আদনানের মুখোমুখি। আদনান মুরগির কলিজা বোনা নিয়ে আশার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে দেখো, ছোট চাচির হাতের স্পেশাল রান্না এটা। তোমাকে বলেছি না, ছোট চাচি হচ্ছে দ্রৌপদীর ছোট বোন, উনি যাই রান্না করেন সেটাই বেস্ট হয়। আশা মুচকি হেসে বাটিটা নিতে যাবে, তখনই নয়না বলল, বাটিটা এদিকে দাও তো আশা, যদি তুমি না খাও নিধিকে আবার সবসময় এসব পুষ্টিকর খাবার খাওয়াতে হয়, এখন তো এসব খাবার ছোটদেরই বেশি দরকার। আশা হাসি মুখে বাটিটা ঠেলে দিল নয়নার দিকে। আদনান জ্বলন্ত দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে রইল। নয়না মুচকি হেসে বলল, আশা তুমি আবার ভেবো না যেন তোমার মুখের খাবার আমি কেড়ে নিয়েছি। না বোন, আমার আবার এসব অভ্যাস নেই, এসব আমাকে দিয়ে হয় না। মেয়েটা আবার সব খাবার মুখে তোলে না তো, বাবার আদরের মেয়ে তো, ডাল ভাত দিলে নাক ছিটকায় এ মেয়ে এখনই। ও বাবা যেমন ওই তেমন, মেয়ে কী খাবে তা আগেই হাজির করে রাখে। আশা হেসে বলল, না না নয়না, এসব কি বলছো? নিধি বাচ্চা মানুষ, ওর তো এসব খেতে হবে এখন। আশা না বুঝলো আদনান ঠিকই বুঝলো নয়না কি বোঝাতে চেয়েছে। আশা যদি বুঝতো নয়না তাকে মিন করে কথাটা বলেছে, আদনানকে আশা কেড়ে নিয়েছে, তবে আদনানের কপালে শনি ছিল। নয়না বাড়িতে যতক্ষণ আছে আদনানকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন নয়না আদনানের সাথে আলাদা করে কথা বলতে না পারে। বহু চেষ্টায় আদনান এই বড় মাছকে বড়শিতে গেঁথেছে। এ নয়না শালুকের মতো সোনুপুটি নয়, রাঘব বোয়াল। চোখ মুখ শক্ত করে আদনান নয়নার দিকে তাকিয়ে রইল। দূর থেকে তার দিকে তাকিয়ে রইল শালুক। নয়নার কথাতে শালুক খুশি হলেও বুকে ভিতরের জ্বলনি কমছে না। ইচ্ছে করছে আদনান ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আমাকে এভাবে ঠকালে কেন আদনান ভাই? আমি তো তোমার বউ হওয়ার স্বপ্ন 2 চোখ ভরে দেখেছিলাম, আমার কি দোষ ছিল? প্রথম ব্যাচের খাবার শেষ হওয়ার পর মহিলারা খেতে বসল। শালুকের ততক্ষণে খিদে মরে গেছে। বুক ভর্তি যন্ত্রণা শালুককে দুমড়ে মুচড়ে দিচ্ছে। হাসনা এবার আর শালুককে আলাদা খেতে দিলেন না, নিজের পাশে বসিয়ে দিলেন। এক পাশে শান্ত আর অন্য পাশে শালুককে নিয়ে হাসনা খেতে বসলেন। শান্ত শালুকের ছোট ভাই, 9 বছর বয়স। ডান পা আর ডান হাতে ওর কিছুটা সমস্যা রয়েছে। ডান পা বাম পায়ের চাইতেও খাটো হওয়ায় সমান তালে হাঁটতে পারে না। ডান হাতে খেতে পারে না, গুছিয়ে কথাও বলতে পারে না, সহজে কিছু বুঝতেও পারে না। অথচ দোষক ভর্তি মায়া তার। চেহারা দেখলে মনে হয় যেন দেব শিশু। শালুকের সবচেয়ে বেশি মায়া হয় তার এই ছোট ভাইটার জন্য। হাসনা 1 লোকমা শালুকের মুখে দিচ্ছেন, 1 লোকমা শান্তর মুখে দিচ্ছেন, নিজে খাচ্ছেন না। খাওয়াতে খাওয়াতে শালুকের মেজো চাচি পরিদাকে জিজ্ঞেস করলেন, ধ্রুবকে কল দিয়েছে আপা? পরিদা চোখ নিচু করে বলল, আমার কল কেউ কখনো রিসিভ করে আপা? আপনি দিয়ে দেখেন, এই জগৎ সংসারে আপনি ছাড়া অন্য কাউকে তো মান্যই করে না। ধ্রুব ভাইয়ের কথা শুনে শালুকের চোখ মুখ শুকিয়ে গেল, কাশি লেগে গেল। হাসনা মেয়েকে পানি খাইয়ে দিয়ে বলেন, মানুষ হবি কবে তুই? আর হাতে পায়ে বড় হয়েছিস, শুধু মাথায় বুদ্ধি হয়নি। হাসনার কথার মধ্যে শাপলা ফোন নিয়ে ছুটে এসে বলল, মা ধ্রুব ভাই কল দিয়েছে।
হাসনা বেগমের চোখ মুখ 100 ওয়াটের বাল্বের মতো জ্বলজ্বল করে ওঠে। কল রিসিভ করে বললেন, হ্যাঁ বাবু বল, কেমন আছিস? তোর কথাই বলছিলাম তোর মায়ের সাথে, 1000 বছর বাঁচবি তুই। ওপাশ থেকে গম্ভীর গলায় ধ্রুব বলল, আমি ভালো আছি চাচি, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি বাবা। জানিস তো আজ সকালেই তোর ভাই এসেছে। খোকা আর ওর হবু বউ এসেছে আমেরিকা থেকে। বাসায় সবাই আছে, শুধু তুই নাই। আমিও আগামীকাল আসছি চাচি। ক্যাম্পাসে 2 রাজনৈতিক দলের মধ্যে বিরাট ঝামেলা লেগে গেছে। মারামারি ভাঙ্গাভাঙ্গি চলছে হরদম। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এমনকি হলও বন্ধ করে দিয়েছে। এবার আর না এসে পারছি না বাসায়, রাতে ট্রেনেই উঠছি, সকাল সকাল বাড়ি পৌঁছে যাব। হাসনা বেগম আনন্দিত গলায় বললেন, এরকম ঝামেলা যেন তোর ক্যাম্পাসে সব সময় লেগে থাকে, তাহলে অন্তত আমরা তোকে চোখে দেখার সুযোগ পাবো। খোকা বিদেশে ছিল, তাও ওকে রোজ ভিডিও কলে দেখতাম, অথচ তুই দেশে থেকেও আজ 2 বছর তোকে দেখি না। তোর চেহারাও বলতে বসেছি। এই বাড়িতে সবাই আদনানকে খোকা বলে ডাকে আর ধ্রুবকে বাবু বলে ডাকে। এবার আসলে একটা ছবি বাঁধাই করে তোমার বেডরুমে লাগিয়ে দিয়ে যাব। প্রতিদিন ছবিটা দেখলে আর বলবে না। স্পিকার অন থাকায় সবাই খিলখিল করে হাসতে লাগলো ধ্রুবর কথা শুনে। ধ্রুব কল কেটে দিল। ফরিদা বেগম কাসুমাসু হয়ে বললেন, আপা, ধ্রুবর রাগ কি এখনো কমেনি? আমার ভীষণ খারাপ লাগে আপা। আমি কি দোষ করেছি? আমি তো জানতাম না ধ্রুবর বাবা মায়ের ব্যাপারে কোনো কিছু। মাঝখান থেকে পেশে গেলাম আমি। তাছাড়া তখন অল্প বয়স ছিল, সংসার কি বুঝতে পারতাম না। হাসনা বেগম আশ্বাস দিয়ে বলেন, ভেবো না আপা, সব ঠিক হয়ে যাবে। শালুকের হাত পা কাঁপতে লাগলো থরথর করে। আদনান ভাই তো ফেলটুস পর্যন্ত সীমাবদ্ধ থাকে, এ বান্দা তো তার এক কাঠি উপরে। শালুক মনে মনে বলল, মরার উপর খাড়ার গা বুঝে এগিয়ে বলে আল্লাহ। হাসনা বেগম মতির মাকে ডেকে বললেন, ধ্রুবর ঘর সবগুলো গুছিয়ে ফেলতে হবে রাতের মধ্যেই। সাদের রুমটা তুমি পরিষ্কার করো, আমি ওর বেডরুম আর স্টাডি রুম গুছিয়ে ফেলেছি। মতির মা চোখ মুখ করুণ করে বলল, আম্মা, এখন আমারে যদি কোন একটা সুতা এনে দিতে আমি তাও আনতে পারবো না। স্টার জলসায় অক্ষণ আমার সিরিয়াল দেখানোর সময়, এখন আমারে ডিস্টার্ব দিয়েন না। হাসনা বেগম জানেন এখন মতির মাকে দিয়ে কিছু করানো যাবে না। পানের বাটা কোলে নিয়ে শালুকের দাদি সীতারা বেগমের রুমে যাবেন। তারপর ওনার হাতে পায়ে মালিশ করবেন আর দুজনে মিলিয়ে সিরিয়ালের 14 গোষ্ঠী উদ্ধার করবেন। হাসনা বেগম মেয়েদের দিকে তাকিয়ে বললেন, তোরা দুইজন ছাদের রুমটা গুছিয়ে ফেল গিয়ে, কতদিন পর ছেলেটা আসবে। শালুক মুখ বাঁকালো। শাপলা তাৎক্ষণিক রাজি হয়ে যায়। 2 বোন গিয়ে ছাদে ধ্রুব রুমটা গোছাচ্ছে। শালুক কাজের চাইতে অকাজ বেশি করছে। এই যেমন ধ্রুবর সবগুলো মিডিল এলোমেলো করে রাখছে। টেবিলের উপর থাকা ধ্রুবর বই যেভাবে সাজানো ছিল, শালুক সেগুলোকে এদিক ওদিক করে রাখছে। শাপলা গিয়ে ওয়াশরুম পরিষ্কার করছে। শালুক আলমারি থেকে তেলাপোকা বের করে ধ্রুবর বিছানার নিচে রেখে বিছানার চাদর তোষকের নিচে গুজে রাখলো, যাতে করে তেলাপোকা বের হতে না পারে। মার্কার পেন দিয়ে বাম হাতে রিডিং টেবিলের সাথে দেওয়ালে লিখল, আমি ধ্রুব। সব কিছুতে সিরিয়াস থাকি। সিরিয়াস থাকতে থাকতে আমার টয়লেটও সিরিয়াস হয়ে গেছে, এজন্য সহজে আমার টয়লেট পায় না। নিজের লেখা দেখে শালুক নিজেই সন্তুষ্ট হলো। রাইটিং এক্সপার্টের বাবারও 7 দিনেই বের করা এই লেখা কার, কে লিখেছে। শালুকের প্রতিশোধ পরায়ণ মন কিছুটা শান্তি পেল। সে কবেকার কথা, ধ্রুবভাই বাড়িতে থাকাকালীন সময়ে একদিন শালুকের সব হোমওয়ার্কের মাঝখানে গোট গোট করে লিখে দিয়েছিল, আমি শালুক, মাথা ভর্তি গোবর নিয়ে থাকি। এই জন্য সবসময় আমার শরীর থেকে গোবরের সুবাস আসে। গোবর ভর্তি মাথার জন্য আমার পড়ালেখা ঢোকে না। সেদিন এক বিষয়ে হোমওয়ার্কও শালুক স্যারদের দিতে পারিনি। 2 হাত লাল করে বাড়িতে এসেছে স্যারদের বেতের মার খেয়ে। ধ্রুবর উপর শালুকের ভীষণ ক্ষোভ। ছোটবেলা থেকেই লোকটা শালুককে জোর করে সব কিছুতে করে, বিশেষ করে পড়ার ব্যাপারে, যেখানে শালুক নিজেই জানে তার মাথা ভর্তি গোবর। এ মাথায় পড়ালেখার চাইতে বেগুন টমেটো চাষ করে লাভবান হওয়া যাবে, সেখানে এই ধ্রুব কিছুতেই তা মানতে চায় না। তার কথা হচ্ছে, আল্লাহ সবাইকেই মেধা দিয়েছে, শালুক নিজের মেধার জং ফেলে দিয়েছে। শালুকের উচিত সে মেধায় শান দিয়ে ধারালো করা। শালুককে পড়ানোর জন্য সবসময় খেপাতে থাকে ধ্রুব, যাতে করে রাগের বশে হলেও শালুক একটু পড়ে। কিন্তু শালুক কেন জানি এ ব্যাপারেই রাগ করতে পারে না, কিছুতেই না। যদি একটু রাগ করতে পারতো তবে সে সব বিষয়ে খারাপ করলে অন্তত ইসলাম শিক্ষাই তো ভালো করতো। অথচ শালুক সব বিষয় টেনে টুনে ফার্স্ট মার্কস পায়, আশেপাশে সবার থেকে দেখে দেখে। মাঝে মাঝে শালুক নিজেই নিজেকে বলে, এত গাধা স্টুডেন্ট যে এই পৃথিবীতে আছে তা আমি আমাকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। প্রাউড ফিল করছি নিজেকে নিয়ে। শাপলা এসে দেখে শালুক তেমন কিছুই করেনি। রাগে গজগজ করতে করতে শাপলা সোফা মুছল, সেন্টার টেবিল মুছল, ছোট ফ্রিজটা মুছল। শালুককে কড়া গলায় বলল,
জলদি করে বইয়ের আলমারিটা মুছে ফেল শালুক, তারপর সবগুলো স্ক্র্যাচ মুছবি। শাপলা একটা চেয়ার টেনে বসে দেওয়ালে লাগানো ধ্রুবর মা দীপালির ছবিটা নামিয়ে আনলো। তারপর কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, দেখ শালুক, তোরা সাসি ছবির মধ্যে কত মিল রয়েছে। শালুক সাসির ছবি দেখে কেঁপে উঠল। শালুকের নাকের গড়ন মেজো সাসির মতোই। বয়ার্ত সুরে শালুক বলল, আপা, ছবিটা এখানে লাগানো কি ঠিক হয়েছে? কে লাগালো এখানে? কবে লাগালো? শাপলা মাথা নেড়ে বলল, কি জানি শালুক, আমি তো জানি না। এই ঘরে আজকেই তো এলাম, দেওয়ালে লাগানো দেখে পরিষ্কার করতে নামিয়েছি। শালুকের ভীষণ ভয় হলো। ধ্রুবভাই নিজের মায়ের ছবি দেখলে কেমন রিয়েক্ট করবেন কে জানে। ফিস করে শালুক বলল, ছবিটা লুকিয়ে রাখো আপা, ধ্রুবভাই রাগ করে বাড়ি থেকে চলেও যেতে পারে। শাপলা একটুক্ষণ ভেবে বলল, এমনও তো হতে পারে, মায়ের ছবি দেখলে ধ্রুবভাইয়ের রাগ কমবে। অনেক বছর তো হলো, এখনও কি সে রাগ পুষে রেখেছে নাকি? শালুক কোনো কথা বলতে পারল না, তবে বুকের ভিতর কেমন ভয়ের শিহরণ বইতে লাগলো। শালুকের এই ভয় একটু পরে যন্ত্রণায় রূপ নিল যখন দেখলো আদনান ভাই আর ফারদিকে ছাদে এসে হাত ধরাধরি করে হাসছে। শাপলা আর শালুক দুজনেই ধ্রুবর রুম থেকে বের হয়ে এলো। দুবদাব পা ফেলে শালুক চলে যায়। নিজের রুমের সামনে গিয়েও শালুক থেমে গেল। বেহায়া মনটা বারবার বলছে, সোরের মতো গিয়ে উকি দিয়ে দেখতে এরা চাঁদে কি করছে। এই ফারদিকে কি আদনান ভাইকে আবারও চুমু খাচ্ছে? শালুকের ভীষণ কষ্ট হলো এটা ভাবতেই। লজ্জা শরমের মাথা খেয়ে সকল ম্যানার ভুলে গিয়ে শালুক পা টিপে টিপে ছাদের দিকে গেল। ছাদের দরজার আড়ালে দাঁড়িয়ে তাকিয়ে দেখলো দুজনেই দোলনায় বসে দুল খাচ্ছে। দুজনের হাতে দুটো সিগারেট জল করছে। আবসা অন্ধকার। শালুক চমকে উঠল, এই ফারদিকে মেয়েটা ধূমপান করে? এও কি সম্ভব? আদনান ভাই এরকম একটা মেয়েকে বউ করতে চাচ্ছে? আদনান ভাইয়ের রুচি এতটা খারাপ? শালুক আর দাঁড়াতে পারল না ছাদে। নিচে নেমে এসে নিজের রুমে বসে বসে ভাবতে লাগলো। শালুকের ছোট্ট জীবনে শালুক এতটা অবাক হয়নি। ছেলেরা ধূমপান করে এই ব্যাপারটাই শালুকের কাছে যেখানে মেনে নিতে আপত্তি, সেখানে ফারদিকে ধূমপান করাটা শালুকের কাছে রীতিমতো যেন অষ্টম আশ্চর্য। ঘুমানোর সময় একটা ব্যাপার ঘটে গেল। শালুক এসেছিল বড় চাচির কাছে চুল বাঁধতে। এসে দেখে চাচি আদনান ভাইয়ের রুমে। ফারদিকে আদনান ভাইয়ের রুমে গিয়ে শুয়ে পড়ল। আদনানের মা আদিবা বেগম বঞ্জিকে পিস করে বললেন, এটা বাংলাদেশ আসা, এখানকার কালচার অন্যরকম। সবাই কি মনে করবে তোরা এখনই একসাথে একই বিছানায় থাকলে? তুই আয়, তোর জন্য আমি অন্য একটা রুম গুছিয়ে রেখেছি সকালেই। আশা হতভম্ব হয়ে বলল, এটা কেমন কথা আন্টি? আমি আর আদনান কেউই অবুঝ নয়। আমেরিকাতেও আমরা প্রায় সময় একই বেডে থাকতাম, তখন তো কোনো প্রবলেম হতো না। এখানে কিসের প্রবলেম আন্টি? আদনানের মায়ের সামনে লজ্জা পেল কিছুটা। তারপর আশাকে নানান বাজুং বুঝিয়ে বলল, প্লিজ আশা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বেব। আশা কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে ফাইন, তবে আমি একা ঘুমাতে পারবো না, আমি শালুকের সাথে ঘুমাবো। আদনান চমকে উঠল শুনে। শালুক নয় না কেউই নিরাপদ নয়। আদনান ষড়যন্ত্রের ভঙ্গিতে বলল, শালুকের ঘুমের ঘরে হাঁটাচলা করার অভ্যেস আছে। ওর পাশে কেউ ঘুমালে তার গলা টিপে ধরে ঘুমের ঘরে লাথি মেরে ফেলে দেয় বিছানা থেকে। বেব, আমি তোমার কোনো ক্ষতি হোক তা চাই না, তুমি বেটার শাপলার সাথে ঘুমাও। অনিচ্ছা সত্ত্বেও আশা বের হয়ে গেল আদনানের রুম থেকে। আড়ালে দাঁড়িয়ে শালুক এসব শুনে রেগে যায়। দাঁতে দাঁত চেপে কিড়মিড়িয়ে বলল, আদনান্নার বাচ্চা, আমার নামে এসব মিথ্যে কথা বললি তুই? মনে রাখিস, এসব কিছু একদিন আমি বাস্তবায়ন করব তোর আর তোর ফার্তিকের উপরে। যদি না করেছি তো তবে আমি ফেলটু শালুক না। এই দোতলার ফ্লোরের উপর দাঁড়িয়ে শপথ নিলাম, কসম এই দোতলার। যদি না করি তবে এই দোতলা ভূমিকম্পে ভেঙে যাবে। শালুক আজকে নিজের রুমেই ঘুমাবে। শাপলার সাথে ঘুমাতে গেলে তার চুল কেটে ফেলার খবরটা জানাজানি হয়ে যেতে পারে। এক মুহূর্ত সময় লাগবে না। সবচেয়ে বড় কথা, শালুককে নিয়ে একটা ছোটোখাটো দরবার বসবে। বাড়িতে মেয়েদের মধ্যে শুধুমাত্র শালুকের চুলে ঘন লম্বা সিল্কি, অন্যান্যদের চুল কোঁকড়ানো অথবা ছোট বা পাতলা। এজন্য শালুকের চুলে শালুক নিজেই হাত দিতে পারে না। শালুকের মনে হয় চুলগুলো শুধু তার মাথায় রয়েছে। এমনিতেই এই চুলের মালিক এবারের সবাই। বড় চাচি মেজো চাচি সপ্তাহে 2-3 দিন ধরে চুলে বিভিন্ন হেয়ার প্যাক লাগিয়ে দেয় শালুককে। নিজের রুমে দরজা লাগাতে শাপলা এসে দরজায় দুমধাম ধাক্কাতে লাগলো। শালুক সবেমাত্র মাথা থেকে ওড়না সরিয়েছে। দরজায় দুবদাব শুনে আবার ওড়না ভালো করে মাথায় পেঁচিয়ে শালুক উঠে গিয়ে দরজা খুলল। প্যাকাশে মুখে শাপলা দাঁড়িয়ে আছে দরজার সামনে। শালুক জিজ্ঞেস করার আগে শাপলাই বলল, আদুর বিদেশিনী আমার রুমে এসে হাজির, আমার সাথে নাকি ঘুমাবে। আমার কেমন জানি লাগতেছে শালুক, তুইও আয় আমার রুমে। এমনিতেই তো তুই একা ঘুমাতে পারিস না, আজ কি মনে করে নিজের রুমে এলি? শালুক একটু ভাব নিয়ে বলল, আমি কি আজীবন ছোটই থাকবো নাকি? একা ঘুমানোর অভ্যেস করছি।
আর তোর রুম তিনজনে মিলে গাদাগাদি করে ঘুমাতে পারবো না আপা। পারদিকারে দেখলে কখন জানি কি করে ফেলি, আমার মাথা কোনো ঠিক নেই। আমি কসম করেছি এটা নিয়ে। শাপলা চোখ গোল করে জিজ্ঞেস করলো, কিসের কসম? শালক মাথা নেড়ে বলে, এই 2 তলার কসম। একদিন চরম প্রতিশোধ নিব। ওই আদনান আর ফারদিকে কি বলেছে জানিস? আমার নাকি গমের ঘরে হাঁটার অভ্যেস, মানুষের নাকি গলা টিপে ধরার অভ্যেস, তাই আমার সাথে যাতে না ঘুমায়। তখনই আমি কসম করেছি, যদি না করি তবে এই 2 তলা ভূমিকম্পে ভেঙে খান খান হয়ে যাবে, আদনান আর ওর পীড়িতের ফারদিকাকে নিয়ে। শাপলা বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুই থাকবি কোথায় তখন? শালক পিক করে হেসে বলল, আমাকে এত বোকা ভেবেছিস আপা? আমি কি সেটা না ভেবেই কসম করেছি নাকি? আমি ছাদে আমার সিলেকোঠার ঘরে থাকবো, ভেঙে গেল 2 তলা যাবে, ওটা তো আর ভাঙবে না। ওটার কসম তো আমি করিনি। শাপলা হতাশ হয়ে বলল, তুই যদি জানতি শালুক তুই কি পরিমাণ বোকা, তবে এই কসম করতি না। শালুক রেগে গিয়ে বলল, যা বাঘ এখান থেকে, আসছে আমার বুদ্ধিজীবী। শাপলা হতাশ হয়ে চলে গেল নিজের রুমের দিকে। দরজা বন্ধ করে শালুক বিছানায় পিঠ লাগাতেই রাজ্যের ক্লান্তি এসে ভর করলো শালুককে। নিজেকে কেমন নিস্তেজ নিষ্প্রাণ লাগছে শালুকের কাছে। একটা মানুষের প্রতারণায় শালুক এভাবে গড়িয়ে যাবে কখনো কি সে ভেবেছে? অসাড় হয়ে যাওয়া দেহটা যখন ঘুমের রাজ্যে প্রবেশ করেছে, সেই মুহূর্তে শালুকের মাথায় আসলো সে আসলেই বোকা। তা না হলে সে কিভাবে বড় চাষির কাছে গিয়েছিল তখন চুল বাঁধার জন্য। কেউ যাতে ওর চুল কেটে ফেলার ব্যাপারটা না ধরতে পারে সেজন্যই ঘোমটা দিয়ে রাখছে সকাল থেকে। একা ঘুমাতে ভয় পাওয়ার পরেও নিজের রুমে একা ঘুমাতে এসেছে, অথচ সে কিনে এই মুহূর্তে ভুলে গেছে মাথার চুলের কথা। নিজেকে নিজে জিজ্ঞেস করলো শালুক, কবে যে তোর মাথায় বুদ্ধি হবে রে শালুক? জবাব এলো না। ঘুমাতে গিয়ে শালুকের হঠাৎ করে মনে হলো জানালার ওপাশে কে যেন দাঁড়িয়ে আছে। আর শোকে শালুক সেদিকে তাকাতে যেন কিছু একটা সরে গেল। ভয়ে আতঙ্কে জমে গেল শালুক। একা ঘুমাতে গেলে শালুকের এরকম হয়, সব সময় মনে হয় কেউ একজন আছে, তাকে আড়াল করে দেখছে। হঠাৎ করে শালুক যেন নিঃশ্বাস ফেলার শব্দ পেল বিছানার নিচ থেকে। পায়ের কাছ থেকে কাঁথা টেনে নিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল শালুক। মনে মনে একদমই আয়তুল কুরসি পড়ে যাচ্ছে। ঝুম বৃষ্টি নিয়ে সকাল শুরু হলো। জানালার গ্লাসে বৃষ্টির ফোঁটা ঝাপটে এসে বারবার আঘাত করছে। শালুক চোখ খুলে তাকিয়ে দেখে চারদিক কেমন অন্ধকার হয়ে রয়েছে। হতভম্ব হয়ে গেল শালুক। এক ঘুমে সে এক রাত একদিন কাটিয়ে ফেলেছে নাকি? এমন ঘুমিয়েছে যে সন্ধ্যা নেমে গেছে, অথচ শালুক টেরই পায়নি। অবাক হলো শালুক আবার কিছুটা। কেউ তাকে ডাকলো না কেন? বিশেষ করে ধ্রুবভাই বাড়িতে আসার সাথে সাথেই তো মা গলাটাকে একটা ছোটোখাটো হ্যান্ডমাইকের রূপ নিয়ে সবার কান পাটিয়ে ডাকাডাকি শুরু করে, যেন ধ্রুব কোনো দেশের প্রাইম মিনিস্টার, তাকে দেখতে যেতেই হবে সবার। আজ এরকম করলো না কেন তবে মা? নাকি তাও শালুকের কানে যায়নি? ব্রাশ করে ফ্রেশ হয়ে শালুক পাটি টিপে বের হলো রুম থেকে। তারপর শাপলার রুমে গিয়ে বলল, আপা, আমাকে কেউ ডাকেনি কেন? সন্ধ্যা হয়ে গেছে অথচ কেউ একবার ডাকলো না। আমি যদি মরে যেতাম তবে কেউ জানতেও না তোরা। শাপলা বিরক্ত হয়ে বলল, কানের কাছ থেকে যা তো শালুক, গাদার মতো কথা বলছিস। এমনিতে রাতভর ওই আশার আর আদনান ভাইয়ের কাহিনী শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে গেছে। আমি সারা রাত ঘুমাতে পারিনি, এখন ঘুমাতে দে। কষ্ট করে একবার গিয়ে দেখ ধ্রুব ভাই আসার কত দূর, স্টেশনে কে গেছে তাকে আনতে। শালুক চমকালো, ধ্রুব ভাই এখনও আসেনি? তার মানে এখনও সন্ধ্যা হয়নি, আর সে নাকি ভয় পেয়েছে ভেবে যে সন্ধ্যা হয়ে গেছে। আনন্দিত হয়ে শালুক নিচে নেমে এলো। হাসনা রান্না করে সবার জন্য নাস্তা বানানো হচ্ছে। বড় চাচি আর মেজো চাচি রুটি বানাচ্ছেন, ফুফু রুটি সেকছে। শালুকের মা চুলায় আলু গাজর পেঁপে দিয়ে ভাজি করছে। মতির মা মাছ করছেন। শালুক নাক ছিটকাল। এসব হাবিজাবি ভাজাভুজি খেতে শালুকের একেবারে বিরক্ত লাগে। মেজো চাচা চোরের মতো মুখ করে বসে আছে সোফায়। শালুকের ভীষণ মায়া হলো চাচার জন্য। এই লোকটা কত বছর ধরে ছেলের মুখে বাবা ডাক শুনে নাই। বাবা ছেলে মুখোমুখিও হন না, একসাথে বসে খায়ও না। শালুককে দেখে সেলিম সাহেব জিজ্ঞেস করলেন, স্কুলে যাবি কখন? শালুক আকাশ থেকে বসছে যেন স্কুলের কথা শুনে। বিস্মিত হয়ে বললে, ঝড় বৃষ্টির মধ্যে তুমি আমাকে স্কুল যেতে বলো চাচা? সামান্য লেখাপড়ার জন্য তো আমি আমার জীবন রিস্কে ফেলতে পারি না, তাই না? বেঁচে থাকার অধিকার আমারও আছে। আদনান চায়ের কাপ নিয়ে আস্তে আস্তে বলল, সেই সাথে পরীক্ষায় গোল্লা মারার অধিকারও শালুকের আছে। শালুকের ভীষণ বিরক্ত লাগলো। মনে মনে বলল, ফারদিকের সামনে স্মার্ট হতে চাচ্ছ? সে আমি ভালো করেই বুঝি। একদিন সব কিছু শোধ নিব। শুধু তোমার প্রতি একটা ভালোবাসা ব্যাপার আছে বলেই চুপ করে থাকি। বাহিরে রিকশার টুংটাং শব্দ হতে সেলিম সাহেব উঠে দাঁড়িয়ে গেলেন। তারপর ব্যস্ত হয়ে উপরে চলে গেলেন। হাসনা বেগম চিৎকার করে বলতে লাগলেন, আমার ধ্রুব বাবা আসছে রে, তোরা সব কোথায় গেলি? পাতলা একটা সাদা টি শার্ট পরনে,
ব্ল্যাক ট্রাউজার পরে ধ্রুব তখন আধবেজা হয়ে হাসনা বেগমের শাড়ির আসলে চুল মুছছে। সবাইকে সালাম দিয়ে এগিয়ে গেল আদনানের দিকে। তারপর দুই ভাই কোলাকুলি করলো। আদনান আশার দিকে তাকিয়ে বলল, তোর হবু ভাবি আশা। আর আশা, এই তোমার বড় দেবর ধ্রুব। আশা বিড়বিড় করে বলল, হ্যান্ডসাম। শাপলা ততক্ষণে সেজেগুজে হাজির হয়ে গেল নিচে। ধ্রুবর পাশে দাঁড়িয়ে বলল, কেমন আছো ধ্রুব ভাই? ধ্রুব মুচকি হেসে বলল, ভালো আছি। তোরা সব কেমন আছিস? শাপলা গাল ফুলিয়ে বলল, এতদিনে মনে পড়ল? কিছু না বলে ধ্রুব হাসল। শালুক গোমটা টেনে দিয়ে বসে রইল শক্ত হয়ে। ধ্রুব কাঁধ থেকে ব্যাগ খুলে শালুকের দিকে ছুড়ে দিয়ে বলল, ভাব বেড়ে গেছে নাকি তোর? সবাই আমার সাথে কথা বলছে আর তুই ভাব নিয়ে বসে আছিস এখানে। আমার ব্যাগটা রুমে নিয়ে রেখে দিয়ে আয়। ব্যাগে সব কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখবি আমার আলমারিতে। বাদ যেন না ভাঙে শালুক। আই রিপিট, বাদ যেন না ভাঙে। তাহলে কিন্তু তোকে দিয়ে আবার আয়রন করাবো, মনে রাখিস। শাপলা বলল, আমাকে দাও, আমি রেখে আসি। চোখ লাল করে ধ্রুব তাকালো শাপলার দিকে। তারপর বলল, তোকে আমি বলেছি। শাপলা নেবে গেল ধ্রুব চোখ রাঙানো দেখে। ধ্রুব রুমে গিয়ে সব কাপড় চোপড় বের করে শালুক সব দলা মোছর করলো প্রথমে। সবগুলোর ভাঁজ নষ্ট হওয়ার পর এলোমেলো করে সব কিছু আলমারিতে গাদাগাদি করে রাখলো। ব্যাগের উপরে চেইন খুলতে শালুক অবাক হয়ে যায়। ভিতরে একটা শপিং ব্যাগে প্লাস্টিকের ফুলের বিভিন্ন রকমের কয়েকটা গাজরা, নানান ডিজাইনের হেয়ার ব্যান্ড, একটা চিরকুটে লেখা কেশবতীর জন্য। শালুক মুখ বাঁকিয়ে বলল, তলে তলে টেম্পু চলে, আমরা বললেই হরতাল। নিচে আসতেই দেখে সবাই খেতে বসেছে। মেজো চাচা নেই শুধু। শালুক আসতেই ধ্রুব বলল, তো চাচাকে বল খেয়ে যেতে, আমি পরে ছোট্ট চাচির সাথে খাবো। উনি আর ওনার স্ত্রী যেন খেয়ে আমার সামনে থেকে বিদায় হয়। শালুকের বড় চাচা আজাদ সাহেব বললেন, ধ্রুব বাবা, এখন এইসব ধরে বসে থেকে কি লাভ বল? শুধু শুধু বাবা ছেলের মধ্যে। আজাদ সাহেব কথা শেষ করতে পারলেন না। ধ্রুব কঠোর স্বরে বলল, এ ব্যাপারে আমি কারো থেকে কোনো সুপারিশ শুনতে চাই না। আজাদ সাহেব থেমে গেলেন। শালুকের বাবা ফয়েজ আহমেদ একটা নিঃশ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দিলেন। ধ্রুব গিয়ে দাদার রুমে বসে রইল। নাস্তা শেষ করে ধ্রুবর দাদা রশিদ সাহেব নাতির পাশে এসে বসলেন। তারপর নরম সুরেই বললেন, আমাকে মাফ করে দিস দাদাভাই। আমার জন্যই তোর শৈশব কৈশোর সব কিছু এলোমেলো হয়ে গেছে। আমার জন্যই তুই বাবা মা হারা হলি। ধ্রুব হেসে বলল, তোমার কোনো দোষ নেই দাদা, তুমি এভাবে আপসেট হইও না। দাদার রুম থেকে বের হয়ে ধ্রুব ছাদের দিকে গেল। সাদার নিজের রুমে ঢুকে বেশ বড়সড় একটা ধাক্কা খেল ধ্রুব। দেওয়ালে দীপালি নামক মহিলার একটি ছবি ঝুলছে। মুহূর্তে ধ্রুব ক্রোধান্বিত হয়ে গেল। ছবিটি নামিয়ে সোজা নিচতলায় গেল। সবাই তখনও ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। আচমকায় ধ্রুব ছবিটি আশ্রয় ফেলল ফ্লোরে। মুহূর্তের মধ্যে শতখণ্ড বিখণ্ড হয়ে গেল ফ্রেমের সব কাজ। কয়েকটা কাজ কুড়িয়ে নিয়ে ধ্রুব আবারও ভাঙল। ফলস্বরূপ নিজের দুহাত কেটে গেল কিছুটা। চিৎকার করে ধ্রুব বলল, এ কাজ কে করেছে? আমার অপছন্দ জেনেও কে এই কাজ করেছে আবার? ছোট চাচি, এই ছবি আমার ঘরে কেন লাগানো হয়েছে? হাসনা নিজেও জানে না কে লাগিয়েছে, কিন্তু ধ্রুবকে এভাবে রাখতে দেখে বললেন, বাবা মাথা গরম করিস না, আমি লাগিয়েছি বাবা, আমার ভুল হয়েছে, আর হবে না এরকম। ফুসফুস করে নিঃশ্বাস ফেলে ধ্রুব বলল, তুমি শুধু বলে আজ থেমে গেলাম আমি। এই কাজ আর কারণ না চাচি, নয়তো ধ্রুবকে চিরতরে হারিয়ে ফেলবে। এখন তো তুমি আসো বলেই তোমার টানে আমি ফিরে আসি, এরপর আমাকে আর কেউ খুঁজেও পাবে না। তারপর হনহনিয়ে দোতলায় নিজের রুমে চলে গেল ধ্রুব। রান্না করে দাঁড়িয়ে ফরিদা থরথর করে কাঁপছে। হাসদা তার দিকে তাকাতেই ফরিদা বলল, আমার ভুল হয়ে গেছে আপা। ধ্রুবর বাবা মাঝরাতে ঘুম থেকে উঠে এই ছবির দিকে তাকিয়ে থাকে। বউ হয়ে আমি কিভাবে সহ্য করি বলেন, যে আমার স্বামী তার প্রথম স্ত্রীর ছবিকে এভাবে লুকিয়ে দেখে। তাই ছবিটি আমি ধ্রুব ছাদের ঘরে লাগিয়ে রেখেছি, ভেবেছি মায়া ছবি দেখলে ধ্রুব রাগ একটু হলেও কমবে। এখন দেখছি আমি বলছিলাম। হাসনা কঠোর স্বরে বলল, এরকম কাজ আর কখনো করতে যেও না আপা। আমাকে জিজ্ঞেস না করে আর কখনো এসব কাজ করবে না। শালুকের ভীষণ মায়া হলো ধ্রুব ভাইয়ের জন্য। একটা মানুষ মনের ভিতরে কত যন্ত্রণা লুকিয়ে রাখে তা আমরা বাহির থেকে কি একটুও বুঝতে পারি? মা নেই, বাবা থেকেও নেই। একা জীবন যে কাটায় তার কষ্টের গভীরতা কে মাপতে পারে? হাসনা শালুককে ডেকে বলল, ধ্রুবর ঘরেও নাস্তা নিয়ে দিয়ে আয় শালুক। নাস্তার ট্রে হাতে নিতে শালুকের রাগ হলো। সে খেয়েছে হাবিজাবি ভাজাভুজি দিয়ে, অথচ ধ্রুব ভাইয়ের জন্য ঘন 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 করে বানানো দুধ চা, পরোটা, কষা মাংস, ডিম ভাজা। শালুক মায়ের দিকে একবার তাকিয়ে মনে মনে বলল, এই যে আমার মা হয়ে আমার সাথে খাবার নিয়ে বাটপারি করলো মা, আমার কি কষ্ট কম হচ্ছে? সবাই ধ্রুব ভাইয়ের ব্যথা অনুভব করে, শালুকের ব্যথা কেউই বুঝে না। অভিশাপ দিলাম ধ্রুব ভাইকে, এই খাবার খাওয়ার পর তার পেট খারাপ করুক, যাতে বাথরুমেই তার থাকার ব্যবস্থা হয়ে যায়, স্যালাইন ছাড়া আর কিছুই যাতে খেতে না পারে।
ধ্রুব পকেট থেকে একটা মাউথ অর্গান নিয়ে বাজাতে বসল। নীল রঙের এই মাউথ অর্গান ছিল ধ্রুবর বাবা মা থেকে পাওয়া শেষ উপহার। যখনই ধ্রুবর কষ্ট হয় ভীষণ, ধ্রুব এই মাউথ অর্গান বাজায়। মাই তো তাকে শিখিয়েছিল মাউথ অর্গান বাজাতে। মায়ের কথা ভাবতে ধ্রুবর কেমন বুক চিনচিন করে ব্যথা হয়। মায়ের চেহারাও সে প্রায় বলতে বসেছে। আজকে দেখে আবারও মনে পড়ে যায়, আচ্ছা একটা জীবন ব্যবসা করলেও কি ধ্রুব আর বাবা মাকে এক বন্ধনে আবদ্ধ করতে পারবে? শালুক রুমে দরজা দাঁড়িয়ে শুনতে পেল ভিতর থেকে একটা খুব সুন্দর সুর ভেসে আসছে। শালুকের বুঝতে দেরি হলো না এটা কিসের সুর আর কেন বাজছে। এ বাসার সবাই জানে ধ্রুব যখন অতিরিক্ত মন খারাপ হয় তখন সে মাউথ অর্গান বাজায়। সেই সময় কেউই তাকে ডিস্টার্ব করে না। মনে মনে এতক্ষণ ধ্রুবকে যেসব অভিশাপ দিয়েছে তা ফিরিয়ে নিয়ে আল্লাহকে বলল, আল্লাহ, ধ্রুব ভাইয়ের যাতে কিছু না হয়, ওনার পেট খারাপ যাতে না করে কিছুতেই, এমনিতেই তার মন খারাপ। দরজা নখ হতে ধ্রুব উঠে গিয়ে দরজা খুলে দিল। শালক নাস্তার ট্রে বিছানার উপর রেখে বলল, আপনার নাস্তা। ধ্রুব এক ঝলক তাকিয়ে বলল, হাত কেটে গেছে, খাইয়ে দিতে পারলে খাইয়ে দে, নয়তো ট্রেনে বিদায় হওয়ার সামনে থেকে। শালক কিছুক্ষণ ভাবল কি করবে, তারপর উঠে চলে গেল। ধ্রুব হাতের দিকে তাকালো, রক্ত হাতেই শুকিয়ে গেছে। ধ্রুব মুচকি হেসে বিড়বিড় করে বলল, এই হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তার তুলনায় এই রক্ত তো কিছুই না। হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে বেঁচে থাকতে পারলে এই সামান্য হাত কাটারকে কেন ভয় পাচ্ছি। হাসনা বেগম রুমে আসতে আসতে বললেন, হাত নাকি কেটে ফেলেছিস ধ্রুব? শালক গিয়ে না বললে তো আমি জানতেই পারতাম না, কি কাণ্ড বলতো দেখি। ধ্রুব হাসল। এই একটা মানুষ শুধু তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে ছোটবেলা থেকে। সবার থেকে ধ্রুব অবহেলা পেয়েছে, এই মানুষটার কাছ থেকে পেয়েছে অকৃত্রিম ভালোবাসা। হাসনা পরোটা ছেড়ে নিয়ে মাংস দিয়ে ধ্রুবর মুখে পুড়ে দিয়ে বললেন, ধ্রুব, এভাবে আর কতদিন বাবা? বাড়ি ছেলে বাড়িতে ফিরে আয় না। কি যে হলো তোর হুট করে? খোকাও আমেরিকায় চলে গেল, তুইও তার এক সপ্তাহ পর চলে গেলি। বাড়িটা কেমন খাখা করে বাবা। জহিরও আসে না চট্টগ্রাম থেকে, তোর ফুফুর ছেলের জন্য কি যে হ্যাপিতেশ করে মরে, অথচ ছেলেটা আসতেই চায় না। আমরা কি ওর পর কেউ? এই বাড়িতে কি ওর মায়ের ভাগ নেই? তবে কেন ছেলেটা এত লজ্জা পায় বলতো? ধ্রুব খেতে খেতে বলে, আমি গত রাতে কল দিয়েছিলাম, আমাকে তো বললো আজকে বিকেলের ট্রেনে ভাইয়াও আসবে, তবে কাউকে বলতে নিষেধ করেছে। মনে হয় ফুফুকে সারপ্রাইজ দিবে চাচি, তুমি কিন্তু কিছু বলো না কাউকে। হাসনা উৎফুল্ল হলেন শুনে, দুচোখ আনন্দে চকচক করে উঠল। ধ্রুবকে সবটা খাইয়ে বের হয়ে গেলেন হাসনা। শালুকের বড় চাচি আদিবা পাকা কলা, ডিম, অ্যালোভেরা জেল মিশিয়ে কি একটা হেয়ার প্যাক বানিয়ে শালুককে ডাকছে। শালুক একটা হিজাব নিয়ে হিজাব পিন দিয়ে ভালো করে হিজাব বেঁধে নিচে নামলো। আদিবা চেয়ারে বসলেন, সামনে একটা মোড়া রাখা। শালুকের তো অন্তরাত্মা কেঁপে উঠল। এক দৌড়ে নিজের রুমে যেতে নিতে ধ্রুবর সাথে ধাক্কা লাগলো। বিরক্ত হয়ে ধ্রুব বলল, ষাঁড়ের মতো চড়ছিস কেন? হ্যাঁ? নিচ থেকে আদিবা বেগমের ডাক শোনা গেল আবারও। ধ্রুব জিজ্ঞেস করলো, বড় চাচি ডাকছে যে কানে যায় না? ওদিকে না গিয়ে রুমের দিকে যাচ্ছিস কেন? শালুক চুপ করেই রইল। কোনো মতেই এখন ঝগড়া করা যাবে না। ধ্রুব যদি কোনো মতে জানতে পারে শালুকের চুল নেই, তবে আজ শালুকের কপালে শনি আছে। মনে মনে দোয়া ইউনুস পড়তে লাগলো। আল্লাহকে বলল, ইউনুস নবীকে তুমি মাছের পেট থেকে উদ্ধার করেছো আল্লাহ, আমাকেও আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। শালুকে চুপ থাকতে দেখে ধ্রুব সন্দেহ হলো, শালুক তো মনোব্রত করার মেয়ে নয়, তবে সে চুপ করে আছে কেন? শালুকের হাত ধরে টেনে ধ্রুব নিচের তলায় নিয়ে দিকে নামাতে লাগলো। শালুক গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। আদিবা বেগম শালুকের হিজাব খুলতে যেতেই আরেকটা যুদ্ধ বাঁধল। শালুক কিছুতেই তার হিজাব খুলতে দিবে না। আদিবা বেগম মেয়ের সাথে না পেরে ধ্রুবর দিকে তাকালেন। ধ্রুব এগিয়ে এসে শালুকে দুহাত চেপে ধরে বলল, আপনি ওর হিজাব খোলেন চাচি। হিজাব সরাতে আদিবা বেগম চিৎকার করে ওঠেন। ধ্রুব কিছু না বুঝেই বুঝতে পারল না। শালুকের পিছনে গিয়ে ওর চুল দেখে ধ্রুব নিজেও চিৎকার করে উঠল। মুহূর্তে সারা বাড়ি জেনে গেল শালুকের কোমর সমান চুল শালুক কেটে ফেলেছে। মাথা নিচু করে শালুক দাঁড়িয়ে আছে। একটা মানুষের চুল নিয়ে সারা বাড়ির সবার এত মাথা ব্যথা হবে? শালুক এই হিসেব কিছুতেই মেলাতে পারছে না। মুহূর্তেই নিচতলা চেহারা বদলে গেল, যেন দরবার বসে গেছে। দাদা দাদি থেকে শুরু করে নয়না আপার পিচ্ছি মেয়ে নিধি পর্যন্ত সেই বিচার সভায় হাজির হলো। সবার একই প্রশ্ন, শালুক কেন চুল কেটে ফেলেছে? শালুক ভেবে পেল না কি জবাব দিবে। সে কি বলবে আদনান ভাই ফারদিকাকে বিয়ে করবে এই দুঃখে কষ্টে সে চুল কেটে ফেলেছে? এ কথা শালুক জীবনেও বলতে পারবে না। ধ্রুব অস্থির হয়ে পায়চারি করছে, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সে কিনাই বেকুব গাধা মেয়েটার জন্য হেয়ার ব্যান্ড গাজরা নিয়ে এসেছিল, আর এদিকে সে টাক্কু হয়ে বসে আছে। শালুকের মনে হলো প্রতিবার পরীক্ষায় ফেল করার পরে এরকম দগ্গযক্ষ বাদিনী, এবার এরা সামান্য চুল নিয়ে চা করছে। মিনমিন করে শালুক বলল, লম্বা চুলও গরম বেশি লাগে তাই আমি কেটে ফেলেছি।
আদেবা বেগম হুঙ্কার দিয়ে বলেন, গরম লাগে? তোর একার গরম লাগে এই দুনিয়ায়? আর কারো কি কোনো গরম নেই? তোর এত গরম লাগলে আমাকে বলতি, আমি তো চাচাকে বলে তোর ঘরে এসি লাগিয়ে দিতাম। তুই কোন সাহসের চুলে হাত লাগালি? শালুকের মেজো চাচি দূরে দাঁড়িয়ে প্যাস প্যাস করে কাঁদতে কাঁদতে বললেন, কত যত্ন করে তোর চুল এত বড় করেছি আমরা। রাত জেগে ইউটিউবে কতকাল রাতেও একটা হেয়ার স্টাইল শিখেছি, অথচ তুই নাকি সব আশায় পানি ঢেলে দিলি। আদনান হাসতে হাসতে বলল, লজ্জায় কটে ফেলেছে মা। গিয়ে দেখো কোনো পরীক্ষায় ও আন্ডা পেয়েছে, তাই এই কাজ করেছে। ধ্রুব রেগে গেলে আদনানের এই কথা শুনে হাত মুষ্টি করে নিজেকে সামলালো। আশা বলল, শর্ট হেয়ারেও শালুকে কিউট লাগছে আন্টি, ওর জন্য শর্ট হেয়ারেই বেস্ট। আদনানের বোন আফিফা ধমকে উঠল আশাকে, চোখ রাঙিয়ে বলল, তুমি চুপ করো আশা, তুমি এসব বুঝবে না। আমাদের শালুকের চুল আমাদের পরিবারের সবার কাছে একটা ভালোবাসা, তুমি ওসব বুঝবে না। হাজার জিজ্ঞাসাবাদের পরেও শালুকের মুখ থেকে কেউ কোনো কথা বের করতে পারল না। যখন তখন শালুকের দাদা ধ্রুবকে বললেন, তোর উপর দায়িত্ব রইল এই রহস্য উদ্ঘাটনের। আদনান হেসে যাচ্ছে যতবার শালুকের চুলের এই অবস্থা দেখে। শালুককে এই মুহূর্তে ভীষণ রোগা লাগছে। প্রেমের ছ্যাঁকা খেয়ে শালুক যে কষ্ট পেয়েছে এখন বুঝতে পারছে, তার চাইতে হাজার গুণ বেশি কষ্ট তার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ ভেবে শালুক সিদ্ধান্ত নিল ধ্রুববাইকে সে সত্যি কথা বলে দিবে। তা না হলে ধ্রুব যে সহজে শালুককে নিস্তার দিবে না, তা শালুকের চাইতে ভালো আর কে জানে। সন্ধ্যা হতে শালুক আজ বই নিয়ে বসে গেল। আজ পড়া নিয়ে কোনো অবহেলা চলবে না, কেননা আজকে শালুকের সামান্য একটু দোষ পেলে সবাই হুমড়ি খেয়ে পড়বে শালুকের উপর। এক মগ ধুমায়িত কফি নিয়ে ধ্রুব এলো শালুকের রুমে। শালুককে পড়তে দেখে ধ্রুব মনে মনে হাসল। বিছানার উপর দুই পা বাস করে বসে বলল, নে এবার জেরে কাশতো শালুক, কোনো হাঙ্কি পাঙ্কি আমার সাথে করবি না। শালুক মাথা নিচু করে বলল, আমি সরি ধ্রুব ভাই, আমার আসলে মাথা ঠিক ছিল না, প্রচণ্ড রাগে আমি এরকম করে ফেলেছি হুট করে। ধ্রুব বুড় নাচিয়ে জিজ্ঞেস করল, রাগের কারণটা কি? শালুকের দুচোখ জলে টাইটুম্বুর হয়ে গেল মুহূর্তেই। একটু হাওয়া দিলেই যেন কচু পাতা জলের মতো টুপ করে পড়ে যাবে। যন্ত্রণারা মাথা ছাড়া দিয়ে উঠল আরও একবার। নেই নেই, আদনান ভাইয়া শালুকের নেই। চিৎকার করে শালুকের এই কথা বলতে ইচ্ছে করছে, তবুও আস্তে করে বলল, আদনান ভাই আমাকে এভাবে ঠকালে কেন? আমি কি দোষ করেছি? উনি তো আমাকে ভালোবাসতেন, তবে কেন এখন রূপ পাল্টালেন বলেন? আমি তো এক বউ আশা নিয়ে আদনান ভাইয়ের দেশে ফেরার অপেক্ষায় ছিলাম, অথচ উনি ফিরে এলেন সাথে হবু বউ নিয়ে। আমার তখন মাথা ঠিক ছিল না, আর নিজেকে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি অসহায়। কাউকে আমি কিছু বলতে পারিনি, তাই রাগের মাথায় এরকম করে ফেলেছি। ধ্রুব যেন হতভম্ব হয়ে গেল শালুকের এইসব কথা শুনে। মাথার ভিতর আবারও মাথা ছাড়া দিয়ে উঠেছে তার রাগ। নিজেকে সংযত করে অবাক দৃষ্টিতে শালুকের দিকে তাকিয়ে বলল, আদনান ভাই তোকে কখনো ভালোবাসি বলেছে শালুক? শালুক চমকে গেল এই প্রশ্ন শুনে। আদনান ভাই তো তাকে কখনো এমন কিছু বলেনি। মাথা নেড়ে বলল, না বলেনি। ধ্রুব জিজ্ঞেস করলো, তোকে কখনো বলেছেন উনি যে তোকে ছাড়া বাঁচবে না, তোকে না পেলে মরে যাবে? সিনেমায় দেখিস না নায়িকারা যেমন বলে নায়িকাদের। শালুক কিছুক্ষণ ভাবল। আদনান ভাই তাকে বউ বলে ডাকতো ঠিকই, তবে এমন কথা সে কখনোই বলেনি। আবারও মাথা নেড়ে শালুক বলল, না বলেনি কখনো। ধ্রুব তখন হাঁক ছেড়ে বাঁচল। তারপর বলল, তাহলে তুই কোন দিক থেকে ভেবে নিলি উনি তোকে ভালোবাসেন? শালুক উত্তর দিতে পারল না সহসা। কিছুক্ষণ চুপ থেকে বললেন, তাহলে কেন উনি আমাকে বউ বলতেন? কেন বলতেন তার ভবিষ্যৎ বাচ্চার আম্মু আমি? দেশে আসার আগেও তো যখন আমার সাথে কথা হয়েছিল আমাকে বলেছিলেন যে আমার জন্য একটা সারপ্রাইজ আছে। এসব কি পজিটিভ সাইন নয়? ভালো যদি নাই বাসেন তবে কেন এসব বলতেন? ধ্রুব নিঃশ্বাস ফেলে বলল, আদনান ভাই এরকমই, ছোটবেলা থেকে উনি তোকে এইভাবেই বলতেন। তোর বয়স কম, আবেগ বেশি, তুই টিনেজ মেয়ে, এটা ওনার মাথায় রাখা উচিত ছিল। হয়তো উনি কিছুটা মজা নিতে চেয়েছেন তোর সাথে। কিছু মানুষ থাকে না যারা মেয়েদের সাথে এসব মজা নিয়ে আনন্দ পায়। ব্যাপারটা যেমনই যেভাবে হোক, উনি তোর সাথে এভাবে কথা বলায় তুই ব্যাপারটা অনেক দূর পর্যন্ত ভেবে ফেলেছিস। এখানে আসলে দোষ তোর নয় শালুক, তোর এজটাই এরকম। কেউ একটু ইমোশনাল কথা বলে এই বয়সী মেয়েরা তখন নানান রকম স্বপ্ন দেখতে থাকে। এজন্য বিপরীত মানুষটার উচিত এ ব্যাপারে সতর্ক হওয়া। তার একটু ভুলে এরকম অনেক মেয়ে অনেক বড় ভুল করে ফেলে। তুই আসলে যেটাকে ভালোবাসা ভেবে কষ্ট পাচ্ছিস সেটা কোনো ভালোবাসা নয়, এটা একটা আবেগ। তোর ব্যাপারটা আসলে হচ্ছে কি, তোর অবচেতন মন আদনান ভাইকে পছন্দ করে। সে ভালো লাগাকে তুই ভালোবাসা ভেবে বসে আছিস। প্রিয় নায়কের প্রেমের কথা, বিয়ের কথা শুনলে মানুষ যেমন কিছু সময়ের জন্য কষ্ট পায়, তুইও তাই পাচ্ছিস শুধু। আদনান ভাই তো শুধুমাত্র পছন্দের একজন, এর বেশি কিছু না। আদনান ভাইকে যদি তুই সত্যিই ভালোবাসতি তবে তার সামনে এভাবে ঠিক থাকতে পারতি না। হার্দিকাকেও দেখে এভাবে চুপ থাকতে পারতি না। ভালোবাসা হলে
প্রিয় মানুষের পাশে অন্য কাউকে সহ্য করা যায় না শালুক। এই যে আজ 2 দিন হয়ে গেল, তুই কি একবারও আদনান ভাইকে দেখে তার বুকে ঝাঁপিয়ে পড়ে বলতে পেরেছিস তুই তাকে ভীষণ ভালোবাসিস? পারিসনি তো। আমি তোকে বকবো না আজ, কাউকেই কিছু বলবো না। আজ তোকে পড়তেও হবে না। তুই নিজে ঠান্ডা মাথায় বসে ভেবে দেখ, এটা তোর সত্যিকার ভালোবাসা নাকি একতরফা ভালোবাসা? আর সারপ্রাইজের কথা বলছিস, এই যে আমাদের জন্য ভাবি নিয়ে এসেছে, এটাই তো সারপ্রাইজ। ধ্রুব উঠে চলে গেল শালুকের রুম থেকে। তারপর থেকে শালুক ভাবতে লাগলো। ভেবে দেখলো আসলেই তো ধ্রুব ভাই ঠিকই বলেছে, সে তো ওইভাবে কখনো ভেবে দেখেনি। নিজের ভাবনা ভাবতে গিয়ে শালুকের মোটা মাথায় অন্য একটা ভাবনা এলো। ধ্রুব ভাই এসব ব্যাপারে এত কিছু কিভাবে জানলো? ধ্রুব রুমে গিয়ে শালুক জিজ্ঞেস করলো, তুমি এত কথা কিভাবে জানো ধ্রুব ভাই? তুমিও কি কাউকে ভালোবাসো নাকি? ধ্রুব চোখ লাল করে তাকাতে শালুক ভেংসি দিয়ে বলল, আমি কিন্তু সব জানি, দেখেছিও। কোনো কেশবতীর জন্য যে গিফট এনেছ, সব আমি দেখে ফেলেছি। ধ্রুব হেসে বলল, ঠিকই জানিস, আমারও একটা কেশবতী আছে, যাকে আমি ভীষণ রকম ভালোবাসি। এবার ভাগ এখান থেকে। ধ্রুব ক্লান্ত অবসন্ন দেহটাকে টেনে নিয়ে গেল ছাদের ঘরে। যে শঙ্কা ছিল তার মনে সেটাই সত্যি হলো। ড্রয়ার থেকে একটা অ্যালবাম বের করলো ধ্রুব। এই অ্যালবামে শুধু শালুকের ছবি, ছোট থেকে বড় পর্যন্ত খুব যত্ন করে ধ্রুব সব জমিয়ে রেখেছে। মাঝে মাঝে ধ্রুব নিজে অবাক হয় শালুকের প্রতি তার এই বাড়াবাড়ি রকমের ভালোবাসা দেখে। ধ্রুব নিজেকে সামলে রাখতে জানে, সেই সাথে সামলে রাখতে জানে নিজের মনের সব অনুভূতিকে। চেয়ারে বসে শালুকের ছবি দেখতে দেখতে ধ্রুব চোখ গেল দেওয়ালের দিকে। মার্কার পেন দিয়ে লেখা, আমি ধ্রুব সব কিছুতেই সিরিয়াস থাকি। সিরিয়াস থাকতে থাকতে আমার টয়লেটও সিরিয়াস হয়ে গেছে, এজন্য আমার সহজে টয়লেট পায় না। ধ্রুব প্রথমে হতভম্ব হয়ে গেল এই লেখাটা পড়ে, পর মুহূর্তে পিক করেই হেসে ফেলল। বিড়বিড় করেই বলল, আমার বোকা ফুলটা জানে না তার এসব চালাকি আমার সব নখদর্পণে। শালুকের ছবির দিকে তাকিয়ে ধ্রুব বলল, প্রিয় বোকা ফুল, তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব কিছু আমার ভীষণ চেনা, তেমনি ভীষণ চেনা তোমাকে। বাম হাতে এলোমেলো অক্ষরে এসব লিখলে কি আমি বুঝবো না বলো? তোমাকে এত বেশি অনুভব করি যে মাঝে মাঝে আমি নিজের অস্তিত্বই ভুলে যাই। বোকা ফুল, তুমি নিজেও তোমার নিজেকে এত বেশি চেনো না যতটা আমি তোমাকে চিনি। শালুকের এই লেখা দেখে ধ্রুবর মন হঠাৎ করে ভালো হয়ে গেল। ছাদের ঘর থেকে বের হয়ে শালুকের রাজ্যের সামনে এক মুহূর্ত দাঁড়ালো। শালুক লেখাটা একবার হাত দিয়ে ছুঁয়ে গুনগুন করে গাইতে লাগলো, দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোনে বাঁধিব। নিচতলায় এসে ধ্রুব তার বোল পাল্টে ফেলল। হাসি খুশি মুখটি আবার গম্ভীর হয়ে গেল। ধ্রুবর বাবা সেলিম সাহেব টিভিতে তখন নিউজ দেখছেন। ধ্রুব গিয়ে রিমোটটা নিয়ে চ্যানেল পাল্টে দিল। স্পোর্টস চ্যানেলে দিয়ে খেলা দেখতে শুরু করলো। সেলিম সাহেব কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন নির্বিশেষে। কতগুলো বছর হলো ধ্রুব তাকে বাবা বলে ডাকে না। 10 বছর হয়ে গেছে। সেলিম সাহেব চারদিকে তাকিয়ে দেখলেন আশেপাশে কেউ নেই। সবার সামনে তিনি ধ্রুবকে ডাকতেও লজ্জা পান। ছেলে যে জবাব দিবে না তা তিনি জানেন, তবুও তিনি ডাকেন সবার আড়ালে। ছেলে তার ডাকে সাড়া দেয় না। সবার আড়ালে ডাকলে রক্ষা একটাই, তিনি কারো সামনে বিব্রত হন না। সাহস করেই তাই ডেকে উঠলেন, ধ্রুব, ধ্রুব। ধ্রুব গান গাইতে লাগলো, সময় গেলে সাধন হবে না। 2 লাইন গেয়ে ধ্রুব হেডফোন কানে দিয়ে গান শুনতে লাগলো। সেলিম সাহেব মুগ্ধ হয়ে ছেলের গান শুনলেন। দীপালির মতো গানের গলা পেয়েছে ছেলে। দীপালিও তো এরকম গান গাইতো। বলতে লজ্জা নেই, দীপালির গান শুনেই তো তিনি দীপালির প্রেমে পড়েছেন। আজ দীপালি তার কাছে শুধুই অতীত। সে স্বপ্ন হয়ে এসে দুঃস্বপ্ন হয়ে তার জীবন থেকে বিদায় নিয়েছে। কি এমন ক্ষতি হতো এই দুঃস্বপ্নটা যদি তার জীবনে আজীবন থেকে যেত? তবুও তো তিনি ভালোবাসার মানুষকে নিয়ে বাঁচতেন। সেলিম সাহেব উঠে যেতে ধ্রুব কান থেকে হেডফোন খুলে ফেলল। বুক ছিঁড়ে যে দীর্ঘশ্বাস বের হয়ে আসতে চাইল, তাকে ধ্রুব বাহিরে আসতে দিল না। সযত্নে আবারও বুকের ভিতর মাটি চাপা দিয়ে দিল। দোতলা দাঁড়িয়ে দাঁড়িয়ে শালুক দেখল ধ্রুবর বেদনার্ত চেহারা। এক মুহূর্তের জন্য শালুকের মনে হলো তার চাইতে বেশি কষ্ট নিয়ে কি ধ্রুবভাই বেঁচে নেই? তবে সে কেন এরকম কষ্ট পাচ্ছে? শালুক ভাবছে তার যদি ম্যাজিক জানা থাকতো তবে ধ্রুবভাইয়ের মনে সব কষ্ট ম্যাজিক করে দূর করে দিত। ধ্রুবভাইকে ছোটবেলার মতো প্রাণবন্ত করে দিত। গোমরা মুখখানা জামা পাথর দিয়ে ঘষে হাসি মুখ করে দিত। আফসোস, তার কোনো ম্যাজিক জানা নেই। শালুক শাপলার রুমের দিকে গেল। শাপলা চুল বাঁধছে বসে বসে। 2 ঠোঁট থেকে হাসি পোড়াচ্ছে না তার। শালুক বোনকে এত খুশি দেখে বলল, কিরে আপা, তুই যে আজ এত খুশি? শাপলা কপট রাগ দেখিয়ে বলল, এমনিতেই ভালো লাগছে খুব। শালুক ফিসফিস করে বলল, আপা, একটা সিক্রেট বলি তোকে, তোর মন আরও ভালো হয়ে যাবে। শাপলা মুখ বাঁকিয়ে বলল, কোনো ইন্টারেস্ট নেই শোনার।
শালক মুখ কালো করেই বলল, শুন আফা, শুন না। আর না বলতে পারলে আমার ভীষণ কষ্ট হবে। এ দেখ, আমার পেট এখনই কেমন গুড় করছে। পেটে মরে যাব, নয়তো আমি মরে গেলে তোর বরের কি হবে বলতো? তোর বর অকালে শালি হারাবে, এই শোকে সে পাগলও হয়ে যেতে পারে। তারপর ধর তোর বাচ্চারা, ওরা খালামণির আদরও পাবে না। ভাবতে পারিস কেমন মনপ্রান্তিক ঘটনা হবে এটা? খালা মানে বুঝিস তুই আপা, মায়ের বোন খালা মায়ের চাইতেও ভালা। আমি ওদের সেই খালা। আমি বেঁচে না থাকলে ওরা বিরাট বড় ক্ষতির সম্মুখীন হবে। প্রতি ঈদে এরা যে সালামি পাবে, সেই সালামি তো ওরা খালাকে ভাগ দিতে পারবে না। ওদের চিপস, চকলেট, জুস এসবে কেউ ভাগও বসাবে না। এই কষ্ট তোর বাচ্চারা ছোট থেকে বুকে চাপা দিয়ে রাখবে। অবুঝ শিশুর বুকে কি হারা যন্ত্রণার পাহাড়, কেউ বুঝেও না সেটা। আহারে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নাদুস নুদুস দুটো রসগোল্লা টাইপের বাচ্চা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলছে, না খালামণি না, তুমি যেভাবেই হোক বেঁচে থাকো। দরকার হলে আমাদের আম্মু চুল টেনে ধরে জোর করে হলেও তোমার মনের কথা বলো। তবু আমরা তোমাকে হারাতে পারবো না। আমাদের সব টাকা পয়সা জমা রাখার জন্য হলেও তোমাকে ভীষণ দরকার আমাদের। একা একা তো আমরা চিপস জুস খেতে পারবো না তোমাকে ছাড়া। আপাই দেখ, আমার দুচোখ ভিজে গেছে তোর মাসুম বাচ্চাদের আর্তনাদ শুনে। আর তুই পাষাণ মা হয়েও বাচ্চাদের মনের কথা বুঝলি না। শাপলা বিস্ফোরিত নয়নে বোনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, তুই আমার বাচ্চা কাচ্চা পর্যন্ত চলে গেলি? বল, তোর অকাল মৃত্যু নিয়ে যখন আমার বাচ্চাদেরও এত কষ্ট, ওদের মা হিসাবে আমি না হয় কথাটা শুনে তোর মনটাই হালকা করি। শালক হেসে দিয়ে বলল, তোকে এমন একটা নিউজ দিব, শুধু তুই না, যদি আমাদের বাসার নয়না আপার পুচকি মেয়েও শুনে, সে এখনও কথা বলতে পারে না। সেও হতবাক হয়ে কথা বলে ফেলতে পারে। এরকম একটা কাণ্ড ঘটে গেছে। শাপলা বিরক্ত হয়ে বলল, তো গিয়ে নিধিকে বল না, বেচারা এক সুযোগে কথা বলা শিখে যাবে। শালক ঠোঁট উল্টে বলল, আমি চাইলে নিধিকে বলতেই পারতাম, কিন্তু ভেবে দেখলাম ও এত তাড়াতাড়ি কথা বলা শুরু করলে তো আবার সমস্যা, অকাল পক্ক হয়ে যাবে। তাছাড়া প্রকৃতির নিয়ম এই শালক লঙ্ঘন করে না। রুলস ইজ রুলস, সবার জন্য নিয়ম সমান। এ ভেবেই ওকে আমি বলিনি। শাপলা বিরক্ত হয়ে বলল, বোন, তুই যা বলা 30 সেকেন্ডে বল, বলে বিদায় হ আমার রুম থেকে। শালক হতাশ হয়ে বলল, ফ্যাসা মুখটা একটা মেয়ের প্রেমে পড়েছে। শাপলার বুকের ভিতর ধক করে কেঁপে উঠল। উত্তেজনায় দম বন্ধ হয়ে এলো যেন। জড়ানো স্বরে শালককে জিজ্ঞেস করলো, কার প্রেমে পড়েছে দুবু ভাই? শালক ভ্রু নাচিয়ে বলল, 30 সেকেন্ড শেষ, আর কিছু বলবো না। শাপলা মিনতি স্বরেই বলল, বোন প্লিজ বল না, তুই এখন তুই না বললে আমি মরে যাব উত্তেজনায়। প্লিজ, আমি মরে গেলে আমার বাচ্চারাও মা হারা হবে। তুই কি তা হতে দিতে পারবি? শালক হেসে বলল, অবশ্যই পারবো। তুই মরে যা, ওদের জন্যই শালক একলাই 100। ওরা তখন আমার কাছে থাকবে। তোকে ওদের এমনিতেও খুব একটা পছন্দ না। মা হিসেবে তুই এমনিতেও খুব একটা সুবিধার না। শাপলা ব্যাগ থেকে 100 টাকার একটা নোট শালকের হাতের মুঠোয় ধরিয়ে দিয়ে বলল, বল না লক্ষ্মীপন আমার, আমার কুসুপুসু টুনুমুনু তুই। শালক হেসে ফেলল শাপলার কথার ধরন দেখে। তারপর বলল, আর 50 টাকা দে আফা। শাপলা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আর 20 টাকা দিয়ে বলল, আর 50 টাকা আছে আমার কাছে, এরপর আমি একেবারে দেউলিয়া হয়ে যাব। শালক বলল, আচ্ছা থাক তাহলে। ধ্রুব ভাইয়ের ব্যাগে আমি দেখেছি, একটা শপিং ব্যাগে কতগুলো হেয়ার ব্যান্ড, অনেক সুন্দর জানিস আপা। তারপর চুলের গাজরা, আবার লেখা ছিল আমার কেশবতীর জন্য। আমি একটু আগে ধ্রুব ভাইকে জিজ্ঞেস করতে উনি হেসে বলল, উনি একজনকে ভীষণ ভালোবাসেন, সেই তার কেশবতী। শাপলার আনন্দিত চেহারায় রাজ্যের বিষাদ নেমে এলো। শালককে সেসব বুঝতে না দিয়ে বলল, আচ্ছা যা এখান থেকে আবার। শালক উঠতে যেতেই মতির মা এসে ব্যস্ত হয়ে বলল, ও আল্লাহ, আপনারা এইখানে বসে রয়েছেন? নিচে তো জহির ভাইজান আইসা হাজির, বড় আম্মাই সবাইরে ডাকে। শাপলা শালক দুই বোনই নিচতলার দিকে গেল। আশা তার সাদা টি শার্টটা পরে নিচে নামতে দেখলো সবাই মিটি হাসছে তাকে নিয়ে। নয়না তার মেয়েকে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে, হাড্ডিকা ফাড্ডিকা, দেখলে মনে হয় সামসিকা, আশা ফাঁসা কাকের বাসা, মাথায় তার আবর্জনায় ঠাসা। আশা চমকে উঠলো এসব শুনে। আদনান এগিয়ে গিয়ে টি শার্টের পিছনে এসব লেখা দেখে হতভম্ব হয়ে গেছে। তারপরে চেঁচিয়ে বলে উঠল, রাবিশ, এসব কে লিখেছে আশা টি শার্টে? কেউ কোনো কথা জবাব দিল না। ধ্রুব আপেলে কামড় দিতে দিতে এগিয়ে এসে আশার টি শার্টের কবিতাটা পড়ল। তার ভীষণ হাসি পাচ্ছে। হাসি সামলে রেখে গম্ভীর মুখে বলল, ছাদের রুমের দেওয়ালেও কে কী সব জানে হাবিজিবি লিখে রেখেছে ভাইয়া। দুজনের লেখাই তো সেম মনে হচ্ছে। সবার হাতের লেখা পরীক্ষা করে দেখা দরকার, কালপিট এখানেই আছে। শালকের ভীষণ হাসি পেল এই কথাটা শুনে। মনে মনে বলল, এই শালককে ধরা এত সহজ না। শালকের মাথায় বুদ্ধি কিলবিল করে বুঝলেই। আমার বাম হাতে ছড়িয়ে ছিটিয়ে লেখা চেনার সাধ্য তোর মতো পেঁচা মুখর নেই। বাবা এবং সৎমার সাথে কথা না বললেও ভাই বোনদের সাথে ধ্রুবর ভীষণ ভালো বন্ডিং।
ছোট ভাই দিব্যকে বলল, ছুটে গিয়ে কাগজ কলম নিয়ে আয়। ভাইয়ের আদেশ শুনে দিব্যি ছুটে গেল। তারপর কাগজ কলম এনে একে একে সবার লেখা পরীক্ষা করা হলো। ধ্রুব গম্ভীর মুখে বলল, না, কারো লেখার সাথেই তো ম্যাচ করছে না। আদনান চিন্তিত হয়ে বলল, আফিফের কাছে যে বাচ্চারা পড়তে আসে ওদের মধ্যে কেউ হতে পারে। ধ্রুব মাথা নেড়ে বলল, হতেই পারে। শালক মনে মনে বলল, বড় গাদা ছোট গাদা, দুই গাদা আজীবন তপস্যা করলেও শালকের মতো ট্যালেন্ট হতে পারবি না। শালককে ধরা তোদের কাজ নয়। ধ্রুব শালকের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মনের বাগানে ফোটা একটা বোকা ফুল, হাসলে তোকে ভীষণ মিষ্টি লাগে। আজাদ সাহেব বাসায় এলেন রাত 11টার দিকে। বাজারে তাদের 3 ভাইয়ের 12টা দোকান আছে, একজনে 4টা করে। এগুলো নিজেদের বাবার থেকে পাওয়া। তবে এর মধ্যে শালুকের বাবা ব্যবসায় লাভবান হয়ে আরও 3খানা দোকান কিনেছেন। শালুকের ফুফু লিলির নামেও আছে 3টি দোকান। শালুকের দাদা নুরুল ইসলাম যেমন বুদ্ধিমান তেমনি দূরদর্শী মানুষ হওয়ায় ভবিষ্যতের কথা চিন্তা করে প্রচুর পরিমাণ জায়গা জমি কিনে রেখেছেন। বাজারের দোকান ছাড়াও তাদের নিজের নামে এখনও 2খানা ইটের ভাটা, সমিল, জেলা শহরে 4টি গুদামঘর, 3টি চালের আড়ত রয়েছে। শহরে নিজেদের প্রচুর জমি আছে যা বর্গা দেওয়া আছে। বছর বছর প্রচুর টাকা আসে সেখান থেকে। সব টাকা তিনি ব্যাংকে রেখেছেন। এসব টাকা কখনো সংসারে খরচ করেন না। ছেলেরা সবাই বিয়ে করার পর থেকে ছেলেদের নামে বাজারের দোকান লিখে দিয়েছেন, ছেলেরা যাতে সংসারী হতে পারে, বাবার উপর যেন নির্ভরশীল না হয়। আজাদ সাহেব বাসায় এসে জহিরকে দেখে খুশিই হলেন। অনেকদিন পর বাগ্নিকে দেখেছেন। লাজুক মুখছড়াই ছেলেটা সব সময় আড়ালে থাকে। 3 ভাই 3 যা, এক ননদ শ্বশুর শাশুড়িকে নিয়ে একটা মিটিং বসলো। মিটিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে আফিফার বিয়ের কথাবার্তা। চেয়ারম্যান সাহেবের ভাইয়ের ছেলে সজীব। জেলা সদরে তার নিজের দোকান আছে 2টো, একটা কাপড়ের দোকান, অন্যটা কনফেকশনারি। ছেলের বায়োডাটা বের করে আজাদ সাহেব দেখলেন। ছেলেটা একটু খাটো শুধু। আফিফার উচ্চতা 5 ফিট 5, সেখানে ছেলের উচ্চতা 5 ফিট 4। এছাড়া ছেলের আর কোনো দিক থেকে কোনো কমতি নেই। লিলি বেগম বললেন, ছেলের পড়ালেখা আছে তো ভাইজান? ছেলের টাকা পয়সা যাই থাকুক না কেন, লেখাপড়া হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সম্পদ মানুষের। আজাদ সাহেব বললেন, ছেলে বিয়ে পাশ করেছে লিলি, সব কিছু খবর নিছি আমি 1 সপ্তাহ ধইরা। মা নাই সংসারে, 2 বোন বিয়ে দিয়ে দিছে। ছেলের ভাই একটাই, নির্ভেজাল সংসার। এখন কি করবো? ওদেরকে কি আসতে কমো? ওরা তো চেনা চোখের মতো লাইগা রইছে, ওদের কোনো দাবি দাওয়াও নাই, ওরা শুধু মেয়েটারেই চায়। সেলিম সাহেব বললেন, চেয়ারম্যান সাহেবের তো চিনেনি ভাইজান, যে লোভী উনি তা এলাকার সবাই জানে। আদিবা বেগম বললেন, আহ মেজো মিয়া, এই দুনিয়ায় সবাই মানুষই চায় একটু বড় হইতে, সেটারে লোভ বড়া ঠিক না। নুরুল ইসলাম সাহেব বললেন, তার ছেলে এবং ছেলের বউ মোটামুটি রাজি। সবার সাথে আলোচনা না করলে খারাপ দেখা যাবে বিদায় সবাইকে জানাচ্ছেন। গলা খাকড়ি দিয়ে তিনি বললেন, সবার আগে আমার নাতনিরে রাখো, ওর কোনো পছন্দ আছে কিনা জানান দরকার আগে। আদিবা বেগম ধমকে সুরে বললেন, কি বলেন আব্বা আপনি এসব? আফিফার আবার কিসের পছন্দ? আমরা যাই কমো তো তাই হইব। এরকম মেয়ে আমি জন্মদিনেই যে অন্য ছেলের সাথে প্রেম ভালোবাসা করবে। আমার মেয়েরে আমি ভালো করেই চিনি। লিলি বেগম মাথা নিচু করে ফেললেন। তিনি জানেন এই কথা নয়নাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। নয়না যে আদনানের জন্য বিয়ের আগে ভীষণ পাগলামি করেছে, তার জন্য বড়ভাবি এই কথাটা বলেছে। আজাদ সাহেব বললেন, আমি তাহলে ওদেরকে বলি আগামীকাল দুপুরে আসার জন্য। নুরুল ইসলাম সাহেব কিছুক্ষণ ভেবে বললেন, আরও একবার ভেবে দেখে সিদ্ধান্ত নাও, আর একটু খোঁজ নাও। এখনকার যুগ, এটা আর কিছু বলবো না। এরপরেও যদি তোমরা মনে করো তোমাকেও কোনো সমস্যা নাই, তাহলে আল্লাহর উপর ভরসা করে ওদেরকে আসতে বলো। আদিবা বেগমের মুখ হাসি হাসি হয়ে গেল। এ প্রস্তাবটা তার ভীষণ মনে ধরেছে। সেই শুরু থেকে তিনি চেয়েছেন এখানে মেয়ের বিয়ে দিতে। চেয়ারম্যান সাহেবের আত্মীয় হবে, এটা কি 4টিখানি কথা? সবাই ঘুমাতে চলে গেল। বিছানায় শুয়ে লিলি বেগম মেয়ের হাত ধরে বললেন, এরকম কাজ কেন করলি রে মা? এখনও খোঁটা শুনতে হয়। নয়না জেগেছিল, মেয়েকে খাওয়াচ্ছে। মায়ের কথা শুনে মুখটা মলিন হয়ে গেল তার। বাহিরে বৃষ্টি শুরু হয়েছে। নয়নার মনে হলো তার চোখের জল বৃষ্টি হয়ে জড়ে পড়ছে বাহিরে। নিজের চোখ মুখ মুছে নয়না বলল, দোষের কি আমি একাই ছিলাম মা? লিলি জবাব দিলেন না। নাতনির মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, পুরুষ মানুষের দোষ কেউই দেখে না মা, এই সমাজ এমনই। পুরুষের বেলায় যেটা পাগলের মতো ভালোবাসা, নারী করলে সেটা হয়ে যায় অসভ্যতা। নয়না মেয়েকে বুকে জড়িয়ে বলল, আমি ওসব ভুলে গেছি মা। নিধির বাবা ভীষণ ভালো মানুষ, আমার সব অনুভূতিকে সে সম্মান দেয়। আমার সব পাগলামি জেনেও সে আজ পর্যন্ত কখনো একটা প্রশ্ন করেনি। আমি খুব ভালো আছি মা। পুরনো গা তো, শুকাতে একটু সময় লাগছে আমার। বিশ্বাস করো মা, আদনান ভাইয়ের জন্য আমার মনে ভালোবাসার এক ফোঁটা অনুভূতিও আর নেই। যা আছে তা শুধু একটি না। লিলি বেগমের মুখে হাসি ফুটে উঠল।
সকালে ঘুম থেকে উঠতেই শালুক দেখে বাড়িতে কেমন সাজরব। শালুকের মন আনন্দে নেচে উঠল। মন বলছে আজকে বাড়িতে একটা কিছু হতে চলেছে, তাহলে আজকে আর স্কুল যেতে হবে না। স্কুল না যাওয়ার আনন্দে শালুক কিছুক্ষণ দোতলার এই মাথা থেকে ও মাথা ছুটে বেড়ালো। স্কুল মিস গেলেই শালুকের ইচ্ছে হয় পাখির মতো উড়ে বেড়াতে। বারান্দায় দৌড়াতে অসুবিধা হচ্ছে দেখে শালুক ছুটে গেল নিচের বাগানে। লাফাতে লাফাতে খেয়াল করলো না ছাদের উপর থেকে একজোড়া চোখ তাকে পর্যবেক্ষণ করছে। নাস্তার টেবিলে বসে সবাই জানতে পারলো আজকে আফিফাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আফিফার মুখ শুকিয়ে গেল এই কথা শুনে। মতির মা এক স্তূপ রুটি রাখতে রাখতে বলল, আজকে আমি বড় ভাইয়ের আনা নয়া শাড়িটাই পিনতো। এরকম একটা খুশির খবর অনেক দিন পাই নাই। আফিফা খাবার রেখে উঠে চলে গেল নিজের রুমে। শালুক লাফিয়ে উঠল শুনে, আপার বিয়ে হবে মানে বাড়িতে একটা উৎসব হবে। তার মানে অনেক দিন স্কুল মিস দেওয়া যাবে। সামনে যে প্রি টেস্ট এক্সাম আপাতত, তাহলে সেসব চিন্তা থেকে জেরে ফেলে দিতে হবে। এমনিতেও এসব নিয়ে শালুক তেমন চিন্তাও করে না। জীবনে বহুত পরীক্ষা আসবে যাবে, ফেল হবে, তাতে কি হয়েছে? সে যে পরীক্ষা অ্যাটেন্ড করেছে এটাই তো সবচেয়ে বড় কথা। শালুকের এই উড়ু উড়ু ভাব দেখে ধ্রুব গম্ভীর মুখে বলল, ছোট চাচা, শাপলা শালুকের তো সামনে ফি টেস্ট মনে হয়। ওদের লেখাপড়ার কি অবস্থা? স্কুল কলেজে তো যায় না বললেই মনে হয় একজনও। ফয়েজ আহমেদ চিন্তিত হয়ে বললেন, আর বলিস না বাবা, শাপলার তো লেখাপড়া ভালোই চলে। এসএসসিতেও তো ভালো করেছে, এবার ইন্টারভিউ ভালো করবে আশা করি। বিপাকে আছে আমার শালুককে নিয়ে। কোনো মতেই ওর পড়ালেখায় মনোযোগী করা যায় না। নিজে পড়ে না, কারো কাছেও পড়ে না। টিউটরও রাখতে পারি না। এক সপ্তাহ টিকে ওর সব টিচার, তারপর নিজ দায়িত্বে বিদায় নেয় ওনারা। আমার পরিবারের সবাই এত ট্যালেন্ট, অথচ এই মেয়েটা যে কেন এমন হলো? আচ্ছা তুই তো অনেক দিন বাড়িতে আছিস, তুই একটু দেখ না ওর পড়াটা। বাবার কথা শেষ হতে শালুক যেন বিড়মি খেলো। শাপলা বলল, বাবা, আমারও তো টিচার দরকার। ধ্রুব ভাই তাহলে আমাদের দুজনকেই পড়াক। ধ্রুব গম্ভীর হয়ে বলল, আমার পক্ষে সম্ভব হবে না চাচা। তবে আপনি বললে আমি ওদের জন্য ভালো একজন টিচার ঠিক করে দিতে পারি। আমার এক ফ্রেন্ড আছে, আমরা ইন্টার পর্যন্ত একসাথেই পড়েছি। ওর নাম পলক। আপনি চিনবেন হয়তো, চেয়ারম্যান চাচার ছেলেও। যদিও কাউকে পড়ায় না, তবে আমি রিকোয়েস্ট করলে হয়তো পড়াবে। ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছে এখন, এলাকাতেই থাকে। শালুকের মুখ বেদনায় নীল হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো এই পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই বুঝি। আদনান হাসতে হাসতে বলল, এই গোবরের বস্তাকে পড়াবে পলক? পাগল হয়ে যাবে ও একে পড়াতে গেলে। চেয়ারম্যান চাচা নির্ঘাত মামলা করবে আমাদের সবার নামে তখন। একটা হাসি রোল পড়ে গেল আদনানের কথায়। লজ্জায় অপমানে শালুকের চোখে পানি চলে আসে। কোনো কথা না বলেই শালুক টেবিল থেকে উঠে চলে গেল। ধ্রুব মাথা নিচু করে খাচ্ছিল। শালুককে উঠে যেতে দেখে কিছুক্ষণ চুপ রইল, শালুককে যতক্ষণ পর্যন্ত দেখা না গেল। তারপর আদনানকে উদ্দেশ্য করে বলল, শালুককে নিয়ে এই ধরনের কথা সবসময় বলবে না ভাইয়া, ও ছোট মানুষ, একটু বেশি চঞ্চল হয়তো। সবাই তো আর একরকম হয় না। যখন তখন ওকে এসব বলে ওর মন আরও বেশি খারাপ হয়ে যাবে। আমাদের উচিত ওকে উৎসাহ দেওয়া, এভাবে লজ্জা দেওয়া না। আশা কপিতে চুমুক দিয়ে বলল, ধ্রুব সঠিক কথাই বলেছে, ওকে নিয়ে এভাবে মজা করাটা ঠিক না। আদনানের কিছুটা গায়ে লাগলো আশা ধ্রুবকে সমর্থন করাতে। কিছুটা অপমানিত বোধ করলো আদনান। ধ্রুবকে উদ্দেশ্য করে আদনান বলল, ভূতের মুখে রাম নাম? তুই নিজেই বুঝি সাধু পুরুষ? তুই নিজেই তো শালুককে এসব বলতি আগে, এখন এত ন্যাকামি করছিস যে হঠাৎ? ধ্রুব আগের মতো গম্ভীর গলায় বলল, শালুক তখন ছোট ছিল ভাইয়া, এখনও ছোট নেই। আশা করছি তোমাকে আমার এক্সপ্লেন করে বোঝাতে হবে না টিনের ছেলে মেয়েদের সাথে আমাদের কী রকম বিহেভিয়ার করা উচিত। এই বয়সে যেটা শাসন দিয়ে হয় না, সেটা ভালোবাসা দিয়ে করাতে হয়। বাবা সারসা উঠে যেতে আদনান কটাক্ষ করে বলল, তো না করেছে কে? তোকে ধ্রুব জানা। তুই গিয়ে শালুককে ভালোবাসা দিয়ে পড়ানো শুরু কর, দেখ গোবরে পদ্মফুল ফোটাতে পারিস কিনা। ধ্রুবর ভীষণ রাগ হলো আদনানের এমন বেয়াদবের মতো কথা শুনে। সরাসরি আদনানের দিকে তাকিয়ে ধ্রুব বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ভাইয়া, স্থান কাল পাত্র বুঝে কথা বলার ম্যানার যদি ভুলে গিয়ে থাকো, তবে আমার কাছে এসো, আমি শিখিয়ে দিব। মুখ থেকে যখন যা বের হয় তা বললেই নিজেকে খুব স্মার্ট ভেবো না। মনে রেখো, যেটাকে তুমি তোমার নিজের চোখে স্মার্টনেস হিসাবে দেখছো, সেটাকে হয়তো সবার কাছে তোমাকে ওভার স্মার্ট লাগতে পারে। নিজেকে এতটাও হাসির পাত্র করো না। রাগে আদনান কথা বলতে পারল না যেন। ধ্রুব কি ঠান্ডা মাথায় তাকে অপমান করেছে? সবার দিকে তাকিয়ে দেখলো সবাই মিটিমিটি হাসছে। ধ্রুব উঠো যেতে আসা আদনানের দিকে তাকিয়ে বলল, ধ্রুব ভুল কিছু বলেনি আদনান, মাঝে মাঝে তুমি ভীষণ ওভার স্মার্ট হয়ে যাও। আমার নিজের কাছেই তো হাস্যকর লাগে তখন। ধ্রুব ভীষণ ম্যাচিওর পারসন, ওর থেকে অনেক কিছুই শেখার আছে তোমার। আদনানের চোয়াল শক্ত হয়ে গেল এসব কথা শুনে। দাঁত গিয়ে ঠোঁট কামড়ে ধরে বলল, আমাকে জ্ঞান দিতে এসো না আশা।
কিছুক্ষণ পর সবাই ডাইনিং থেকে উঠে গেলে আফিফা দাদির ঘরে যায়। সিতারা বেগম পান খাচ্ছেন জর্দা দিয়ে। জর্দার মাতাল করা গ্রানে রুম ভরে গেছে। এই শোভা জর্দা সিতারা বেগমের প্রিয় জর্দা। সবাই বলে গেল ধ্রুব দাদির সেই প্রিয় বস্তুর কথা বলে না। যদিও 3 বেলা রুটিন করে জর্দা খাবার উপকারিতা ব্যাখ্যা করে দাদিকে। সিতারা বেগম অতি আগ্রহ নিয়ে নাতি সব কথা শোনে। যেখানে হ্যাঁ বলা দরকার সেখানে হ্যাঁ বলে, যেখানে না বলার দরকার সেখানে না বলে। নাতি সব কথায় সায় দিয়ে শেষে হেসে বলে, দে ভাই আজকে একটু খাই, বাসমু আর কতদিন বল, মনের খায়েশ না মিটাইয়া মরতে চাই না। আফিফাকে দেখে সিতারা বেগম হেসে বললেন, বিয়ার কন্যা আমার ঘরে যে হঠাৎ, কিলো বোন কি খবর, ডর লাগতেছে বুঝি? ডরের কিছু নাই বোন। আফিফা চেয়ারে বসে দাদির দিকে তাকিয়ে বলল, এই বিয়ে আমি করতে চাই না দাদি, আমি অন্য একজনকে পছন্দ করি। সিতারা বেগম আতকে উঠলেন নাতনির কথা শুনে। বয়ার্ত শুরু বললেন, কারে? আফিফা মাথা নিচু করে বলল, জহির ভাইকে। যদি উনি জানেন না সেটা আমি কখনো ওনাকে বলতে পারিনি, তবে আমি ওনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাই না দাদি। সিতারা বেগমের মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো। নয়নার বিয়ের সময় এরকম এক ঘটনা ঘটেছে। চোখের সামনে সেসব ভেসে উঠছে। আদনানের জন্য নয়না ব্যাকুল হয়ে কাঁদছিল। সেই সময় আদনানের মা লিলিকে চূড়ান্ত অপমান করলো। অথচ দোষ শুধু নয়না ছিল না, সেটা সবাই জানতো। আজ আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। কি করবেন সিতারা বেগম? মতির মা দরজার সামনে দাঁড়িয়ে সবটা শুনল। তারপর মুহূর্তের মধ্যে বাড়ির সবাই জেনে গেল আফিফা জহিরকে পছন্দ করে। সবার হাসি খুশি মুখটি কালো হয়ে যায়। তলে তলে এমনি এসব ভেবে রেখেছে জানতে পেরে আদিবা বেগমের প্রেশার হাই হয়ে যায়। তিনি কিনা রাতেই এই মেয়েকে নিয়ে আরও বড় বড় কথা বলছেন। আদনান তেড়ে গেল আফিফার দিকে। ধ্রুব তাকে থামাতে আদনানের রাগ আরও বেড়ে যায়। ধ্রুবর কলা চেপে ধরে বলল, আফিফা আমার বোন, তুই মধ্যখানে বাধা দেওয়ার কে ধ্রুব? আদনানের হাত থেকে নিজের শার্টের কলার সরিয়ে ধ্রুব বলল, আফিফা তোমার যেমন বোন তেমনি আমারও। ওর ভালো মন্দ তোমাকে যেমন স্পর্শ করে তেমনি আমাদেরও করে। এভাবে রেগে গেলে সব সমাধান হবে না। সব কিছুতে রাগ হয়ে গেলে একসময় দেখবে তোমার পাশে আর কেউই নেই। আজাদ সাহেব জহিরকে ডেকে জিজ্ঞেস করলেন। জহির মাথা নিচু করে বলল, আফিফার সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই মামা। আমি এসব নিয়ে কখনো কিছু ভাবিনি। ও যদি এসব ভেবে থাকে তবে সেটা ওর একপাক্ষিক ব্যাপার। তবে আমি এরকম কোনো ব্যাপার ঘটুক তা আমি চাই না। দরকার হলে আমি আজকে ট্রেনেই চলে যাব। আপনারা আফিফাকে বোঝানোর চেষ্টা করেন। সব শুনে নয়নার বেশ ভালো লাগলো। বড় মামির পাশে বসে নয়না ফিস ফিস করে বলল, মামি এবার বুঝেছ তো কেমন লাগে? মেয়ের কষ্ট একদিকে দেখবে আর জ্বলবে। আমার মায়ের কষ্ট তুমি এবার বুঝবে। আমাকে নিয়ে সব সময় খোসা দিয়ে কথা বলো যে আমার মাকে, এবার নিশ্চয় টের পাচ্ছ মায়েদের তখন কেমন লাগে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে শালুক ফুলের লাজ নেই। এটা গল্পের প্রথম অংশ। লিখেছেন রাজিয়া রহমান। গল্পটির পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।